আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলে আসো। আমিও ঠিক টাইম মতো চলে আসলাম তোমাদের ক্লাসটাতে, ঠিক 10টা বাজে। আজকে তোমরা জানো যে উপন্যাসের সেকেন্ড লাস্ট ক্লাস, এবং ভাবছিলাম যে 14-15টা ক্লাস লাগবে, কিন্তু লাকিলি আমরা মাত্র 7টা ক্লাসের মধ্যেই শেষ করে ফেলতে পারতেছি। আজকে একটা, আগে তারপরে আরেকটা ক্লাস নিব, আমি এই সপ্তাহেই নিব। তোমাদের বৃহস্পতিবার পর্যন্ত ওয়েট করা লাগবে না, দেখা যাবে যে সপ্তাহের মাঝখানে কোনো দিন বিকালবেলা অথবা সন্ধ্যার সময়টা এসে আমি তোমাদেরকে পড়াই দিছি। এখন আমাদের সাথে আহ, সবার আগে আসছে হচ্ছে প্রপাত। আহ, অনেক দূর থেকে তোমার নামটা বোঝা যাচ্ছে না, তারপরে তোমার কমেন্টটা পড়ছি। লাবিবা আসছে আমাদের সাথে, সাজাদ আসছে, তারপর মিফতা আমাদের সাথে, শিহাব, নুহান, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে মেহরিমা আছে, আমাদের সাথে আফরা আছে, আসবে, আরও অনেকে আসবে হয়তোবা। তো আমরা দেখতে দেখতে একদম কিন্তু উপন্যাসটা শেষ পর্যায়ে চলে আসছি আর কি। আর উপন্যাসটা যে পুরাটা এত সাবলীলভাবে আমি তোমাদের সহযোগিতায় পড়াইছি, এটা আসলে আমি নিজেকেও একটু লাকি মনে করতেছি। আসি, ভালো আছি। আমাদের সাথে তোমার সাজিদ, তোমার নামটা পড়লাম, তারপরে আমাদের সাথে হাইজা, হুসনি আছে, আমাদের সাথে মারজান আছে, আরাফ আছে, আমাদের সাথে আরিফ আছে, জান্নাত আছে, আমাদের সাথে নুহান অর্পাকে মেনশন দিছে, তারপরে আমাদের সাথে হিমি আছে, আমাদের সাথে মুহ আছে। ওকে, আমিও তোমাদের সাথে আছি এবং তোমাদের সামনে আমি চলে আসি। আমিও আছি তোমাদের সাথে, হ্যাঁ, আমিও আছি তোমাদের সাথে। এবং আজকে পড়ব, আজকে আমরা দেখব যে জমিলা আসলে কি কি পাগলামি করে এবং সেই পাগলামিগুলো মজিদ কিভাবে হ্যান্ডেল করে। আজকে 113 পেজ থেকে শুরু হবে, মোটেও 113 পেজ থেকে শুরু হবে না, আজকে 123 পেজ থেকে শুরু হবে। আমাদের সাথে আসো আসো আসো, এক এক করে সবাই আসো আমাদের সাথে। নাজমুল সাকিব, আমাদের খুনকার মোল্লা এসে বসছে, আমাদের সাথে খন্দকার নূর মোহাম্মদ আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সবাই আসো আসো। কার নামটা? ইফতি, এই যে তোমার নাম নিয়ে দিলাম, ইফতি। ওকে, ঝুমু আছে আমাদের সাথে। ওকে, সবাই আসো। গেট আপটা জোস কেন? আগে কি আমার গেট আপ জোস হয় না? আমি কি মানে একদম জামা কাপড় খুললে আসি নাকি ক্লাসে? দুষ্টু। এবার আসো আমাদের সাথে। আহ, আসো, সবাই আসো, ঠিক আছে, সবাই আসো, সবাই আসো। মোটেও আমি অ্যাটেন্ডেন্সের উপরে আপাতত ফোকাসটা করতেছি না, কারণ এখন অ্যাটেন্ডেন্সটা আসলেই ম্যাটার করে না, কারণ আমাদের হচ্ছে অনেকেরই কলেজের পরীক্ষা টরীক্ষা শুরু হবে। তো সেই হিসেবে অনেকে প্রয়োজনীয় ক্লাস ছাড়া হয়তোবা ক্লাসে উপস্থিত নাও থাকতে পারে, তো কোনো সমস্যা নেই। আমিনা আছে আমাদের সাথে, আফরিন আছে। এই সবার সবার কমেন্ট না দেখা যায় না, অনেক তাড়াতাড়ি উপরের দিকে জাম্প করে। এবার আসো, এবার আসো। আহ, আমরা সাব্বি। ওকে, কল মি নাহিদা মিম। মিম, ওকে মিম। হ্যাঁ, এক্সামের জন্য তো কোনো সমস্যা নাই, সাদাফ আছে আমাদের সাথে, কোনো ইস্যু নেই। আমরা খুব সম্ভবত ইয়েতে যাব, কি বলে, এবার চিটাগাং যাচ্ছি। চিটাগাংয়ে নাসিরাবাদ হাই স্কুলের ওইদিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে আমাদের। তো তোমরা যারা চিটাগাংয়ের অধিবাসী আছো তাদের সাথে হয়তো এবার দেখা হয়ে যেতে পারে। তো ভাই, দিন দিন সৌন্দর্য বেড়ে যেতেছে। কি যে বলিস রে ভাই, সবই তোদের দোয়া, আল্লাহ তাআলার রহমত। ওকে, সবাইকে একটা মেনশন দিতে হবে। দাঁড়াও, আমি মেনশনটা দিই। ওই 50-60 জনই হবে, মেনশন দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তারপর অনেকে বলে যে মেনশন দিলে হয়তো একটু ভালো হয়, তা আমি একটু এভরিওয়ানটা দিই। আমাদের মডারেটরদেরও এক্সাম, কারণ সবাই তো 25-26 ব্যাচের। লাল শালু প্লেলিস্টে অ্যাড করে দিব। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে এইটা। তোমরা এখন বলতে পারো ভাই অন্যগুলো প্লেলিস্টে ইউটিউব করে দেন। না না না, এটা হয় না, এটা হয় না। কাহিনিটা হচ্ছে এই ক্লাসগুলো এমনি অনেক বেশি পাইরেসি হয় ক্লাসগুলোতে, তার উপরে আবার ইউটিউব লিঙ্ক করে দিলে আসলে পুরোটাই তোমরা বুঝে ওপেন হয়ে যায়। এটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য, এটা পাবলিক করা হয় নাই, এটা আনলিস্ট করে দেওয়া। তো তোমরা যদি শেয়ার না করো তাহলে আসলে শেয়ার করার কোনো সুযোগ নাই। আর এই ক্লাসগুলা
তোমরা যাতে খুব তাড়াতাড়ি দেখতে পারো বিধায় আমরা ইউটিউবের আনলিস্টেড লিঙ্ক দিছি তোমাকে। কারণ নাটক এবং নাটকের ক্লাস সংখ্যা হয়েছিল 5টা, কিন্তু অনেক বড় বড় ক্লাস। উপন্যাসের ক্লাসগুলো তুলনামূলক একটু ছোট, তো সেই হিসেবে যদি তারপরও 1 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট করে হয়েছে 7টা ক্লাস, সো 2x করে যদি না দেখো তাহলে দেখা যায় যে অনেক সময় তোমাদের অনেক টাইম লেগে যায়। এই কারণে এটা আনলিস্টেড করে দেওয়া। তাহলে শুরু করি। হ্যাঁ, শুরু করি। ওকে, রেডি? না, আমার শীত লাগে না এই ভাই। এই জ্যাকেট আমি পুরো 12 মাস পরি। এটা আমি গরমের দিনেও পরি। এটা বাইকের জ্যাকেট। গরিব মানুষ দেখে একটা জ্যাকেট কিনতে পারতেছি না, ঠিক আছে? বৃষ্টি হইতেছিল আসার টাইমে, তাই এটা পরে আসছি। গরিব আমি, এটা বুঝতে হবে তোমাদের। এবার আসো, এবার আমরা শুরু করি। তোমরা সবাই রেডি? সবাই কি রেডি? আমার বইটা 2014 সংস্করণের। তো নর্মালি নতুন একদম ব্র্যান্ডেড বই না হলে তোমরা খুলবা হচ্ছে 123 পাতা। হ্যাঁ, 123 পাতা। আজ আমরা যে কাহিনীটা পড়বো সেই কাহিনীটা হচ্ছে মজিদ এবং জমিলা। আজকের কাহিনীটা হবে হচ্ছে মজিদ, হ্যাঁ, মজিদ জমিলাকে ম্যানেজ করতে যেই প্যারা খায়, করতে যে প্যারা খাবে, ঠিক আছে? বিয়ে তো করছে, বিয়ে করার পর বউটাকে ট্যাকেল করতে ও যে প্যারা খাবে, এই প্যারাটা নিয়েই এই গল্পটা, ঠিক আছে? তাহলে এবার আমরা শুরু করি আর দেরি না করে। হ্যাঁ, আমরা শুরু করি আর দেরি না করে। এই যে দেখো, আমাকে তো একটু ফর্সা হতে হবে, না? দেখো আমি কালো হয়ে গেছি, দাঁড়া আমি একটু ফর্সা হয়ে আসি। হ্যাঁ, না অন্ধকার লাগবে, অ্যাপারচারটা একটু বাড়াতে হবে। ওরে বাবা, অ্যাপারচার 0। ওকে, আমি অ্যাপারচারটা একটু বাড়াই দিই, 1.7। এটা মনে হয় একটু বেশি হয়ে যাবে, আর একটু কমাইতে হবে, 1.3 বেটার। হ্যাঁ, ওকে, দেখি। আমাকে কালো লাগলে আবার ঠিক করবো, আমি প্যারা নেই। চলে, ঠিক আছে না? ওকে, তাহলে আসো। জমিলা আস্তে আস্তে মাথা নাড়ে, সে শুনছে। কোন কথায় এটা তোমাদের মনে আছে? হ্যাঁ, আগের সিনারিওটা তোমাদের মনে থাকার কথা। আগের সিনারিওটা কি ছিল বলো তো? যে জমিলা অনেক জোরে হাসে, জমিলা আওয়াজ করে হাসে, আওয়াজ করে করে হাসছিল। তো মজিদ একটা কথা বলে যে মুসলমানের মেয়ে এত জোরে কখনো হাসতে হয় না। তো সেই কথাটা জমিলা আস্তে আস্তে মাথা নাড়ে এবং সে শুনে, ঠিক আছে? মজিদ বকা দিছে, আর জমিলা কিন্তু নিজের রং দেখানো শুরু করছে যে জমিলা কিন্তু অনেক চঞ্চল। জমিলা কেমন বলো তো? অনেক চঞ্চল প্রকৃতির একটা মেয়ে। হ্যাঁ, প্রকৃতির মেয়ে। সে কিন্তু মজিদকে খুব একটা মানেই না, খুব একটা কি, মজিদকে মানে না। ওকে, আচ্ছা, তাহলে এইবার ঘটনাটা শুরু করি। আসো, যাদের কালকে এক্সাম তাদের বাধ্য হয়ে ক্লাসটা দেখার দরকার নেই, তোমরা পরে দেখে নিও তোমাদের সুবিধা মতো টাইমে, কারণ আজ না হয় কাল উপন্যাস তোমার দেখতেই হবে। হ্যাঁ, এবার কি বলতেছে দেখো। একদিন দুপুরে জমিলাকে নিয়ে রহিমা পাটি বুনতে বসে। বাইরে আকাশে শঙ্খচিল ওড়ে। তাহলে এইটা একটু মনে রেখো এমসিকিউর জন্য, যে শঙ্খচিলের কাহিনীটা কখন আসে? যখন জমিলা এবং রহিমা পাটি বুনতে বসছিল। এরপর বলতেছে যে ওরে আর অদূরে বেড়ার ওপর বসে দুটো কাক ডাকাডাকি করে অবিশ্রান্তভাবে কাক ডাকে, মানে কি কন্টিনিউয়াস সে কাক ডাকতেছিল, বুঝছো? আর কাক ডাকাটা অনেকটা বিপদ আপদের একটা লক্ষণ হিসেবে দেখে, বিপদ আপদ এর লক্ষণ হিসেবে গ্রামবাসী দেখে, লক্ষণ হিসেবে একটা কাউন্ট করা হয়, ঠিক আছে? তার মানে মজিদদের লাইফেও এখন একটা বিপদ আসবে, মানে বিপদটা আসলে বিপদ নেই, এই তোমার জমিলাকে ট্যাকেল করতে পারে না। বুনতে বুনতে জমিলা হঠাৎ হাসতে শুরু করে। মজিদ বাড়িতে নেই, পাশের গ্রামে গেছে এক মরণাপন্ন গৃহস্থ। মরণাপন্ন মানে কি? প্রায় মৃত, অসুস্থ আমরা ধরতে পারি। হ্যাঁ, অসুস্থ এক গৃহস্থ মানে কৃষককে ঝাড়তে। তবু সভয়ে চমকে ওঠে রহিমা, বলে জোরে হাইস না বোন, মাইনসে হুনবো। মানে সে তাকে সাবধান করলো। আর রহিমা তো অনেক ভদ্র, হ্যাঁ, জমিলাও ভদ্র, কিন্তু জমিলা অনেক চঞ্চল। এরপর কি বলতেছে দেখো, ওর হাসি থামে না, বরঞ্চ হাসতে হাসতে লুটিয়ে পড়ে মাটিতে। বিচিত্রভাবে জীবন্ত সে হাসি ঝর্ণার অনাবিল কথাটার অর্থ ধরবা হচ্ছে স্বচ্ছ, যার ভিতরে কোনো ভেজাল নেই, গতির মতো ছন্দময় দীর্ঘ সমাপ্তিহীন ধারা। মানে হাসি থামেই না। হ্যাঁ, এমন হাসি যে হাসি থামার নাম নাই।
হাসি থামার নাম নাই। দাঁড়াও, আম্মুর একটু কল দিতে হবে। আম্মু হঠাৎ করে কল দিয়ে বসলো কেন? 1 মিনিট। আমি তো ক্লাস শুরু করে দিছি, কিছু লাগলে মেসেজ দিয়ে রাখো, সমস্যা নাই। ওকে, এবার দেখো, থামার নাম নাই, হাসি থামার নাম নাই। আপনা থেকে হাসি যখন থামে তখন জমিলা বলে, জমিলা উত্তরবঙ্গের মতো আপনা থেকে হাসি যখন থামে তখন জমিলা বলে, একটা মজার কথা মনে পড়লো, বইলাই হাসলাম বুবু। এইখানে এই কথাটা আসলেই মজার, এই কথাটা আসলেই মজার। কেমন মজার দেখো, আসলেই মজার। হাসি থেমেছে দেখে জমিলা নিশ্চিন্ত হয়। দেখো, তাই এবার সহজ গলায় প্রশ্ন করে, কি কথা বই, কও না, কও শুনি একটু। কমু বলে চোখ তুলে তাকায় জমিলা, সে চোখে কৌতুক নাচে। মানে চোখ দেখেও মনে হইতেছে যে এটা আসলেই মজার কথা, মজার কথা, অ্যাকচুয়ালি মজার কথা। দেখো, তোমরা হয়তো বা ধারণা করছো, কও না বলবার আগে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে সে কি যেন ভাবে, তারপর বলে। দাঁত দিয়ে ঠোঁট কামড়াইছে, কেমনে কামড়াইছে জানো? আমি তোমাদের ইমোজিটা দিই, আমি তোমাদের ইমোজি দিলে তুমি বুঝতে পারবা। দেখো এই যে, ঠিক আছে, এই যে এমনে এমনে দাঁত দিয়ে ঠোঁট কামড়াইছে। তারপর কি বলতেছে দেখো, বলবার আগে তানি যখন আমারে বিয়া করবার যায়, তানি মানে কি? মজিদ। তানি মানে হচ্ছে মজিদ, হ্যাঁ, তানি মানে মজিদ যখন আমারে বিয়ে করতে যায় তখন খোদে যা বুবু, এটা হচ্ছে রিলেটিভ, এটা হচ্ছে রিলেটিভ, হ্যাঁ। বুবু বেড়ার ফাঁক দিয়ে তানারে দেখাইছিল, হ্যাঁ, কি তানারে দেখাইছিল, মানে মজিদের যখন বিয়ে, এই জমিলা তো জানে না যে বর কে, আগের কালের মতো, ঠিক আছে, আগের কালের মতো সে তো জানে না যে বরটা কে, হ্যাঁ। তো যেহেতু সে জানে না বরটা কে, তার মানে মজিদের বয়স তো অনেক বেশি, দেখা মনে করছে এটা বরের তোমার বাবা। কি বলতেছে, কারে দেখাইছিল? আমারে। তই দেখা আমি কই, দুধ তুমি আমার লাগে মস্করা করো খোদে যা বুবু, কারণ আমি ভাবলাম তানি বুঝি দুলার বাপ। মানে মজিদকে বলতেছে যে আমি ভাবছি এটা দুলার বাপ, কিন্তু এই খোদেজা বাবু কিন্তু রাইট কথাই বলছিল যে এটাই তোর জামাই। আর হঠাৎ আবার হাসির একটা গমক আসে, তবু নিজেকে সংযত করে সে বলে, আর এইখানে তোমারে দীক্ষা ভাবলাম তুমি বুঝি শাশুড়ি। কি একটা অবস্থা, হ্যাঁ, কি একটা অবস্থা। কারণ তাদের তুলনায় জমিলা একদম বাচ্চা, তাদের তুলনায় জমিলা একরত্তি বাচ্চা, মানে একদম ছোট বাচ্চা। কথা শেষ করেছে কি অমনি জমিলা আবার হাসিতে ফেটে পড়ল, কিন্তু সে হাসি থামতে দেরি হলো না। রহিমা হঠাৎ কেমন জানি গম্ভীর হয়ে উঠা মুখের দিকে তাকিয়ে আচমকা থেমে গেল, আচমকা থেমে গেল। এবার দেখো, সারা দুপুর পাটি বনে কেউ কোনো কথা কয় না। নীরবতার মধ্যে একসময় জমিলার চোখ ছল ছল করে ওঠে, কিসের একটা নিদারুণ অভিমান গলা পর্যন্ত ওঠে ভারী হয়ে। রহিমার অলক্ষ্যে ছাপিয়ে, অলক্ষ্যে মানে দৃষ্টির অগোচরে, দৃষ্টির অগোচরে, হ্যাঁ, ছাপিয়ে ওঠা অশ্রুর সঙ্গে কতক্ষণ লড়াই করে জমিলা তারপর কেঁদে ফেলে। জমিলাও কান্নাকাটি করে যায় যে হ্যাঁ ওর জীবনে কি ঘটে গেল। হাসি শুনে রহিমা যেমন চমকে উঠেছিল, তেমনি কান্না শুনেও বিস্মিত হয়ে কতক্ষণ তাকিয়ে থাকে জমিলার দিকে। জমিলা কাঁদে আর পাটি বনে থেকে থেকে মাথা ঝেঁকে চোখ নাক মোছে, মানে আসলে কষ্ট পাইতেছে জমিলা। কি হয়েছে? রহিমা আসতে বলে, কাঁদো কেন বইন? জমিলা কিছু বলে না। পশলাটি কেটে গেলে সে চোখ তুলে তাকায় রহিমার দিকে, তারপর হাসে। হেসে হেসে সে মিথ্যা কথা বলে, বাড়ির জন্য তার প্রাণ জ্বলে। মানে কি, তার বাড়ির জন্য খারাপ লাগতেছে, অ্যাকচুয়ালি তার বাড়ির জন্য খারাপ লাগতেছে। এইখানে একটা নুনা ভাইকে ফেলে আসছে, মানে একটা ছোট ভাইকে সে ফেলে আসছে, তার মনটা কাঁদে। বলে না যে রহিমাকে হঠাৎ গম্ভীর হতে দেখে বুকে অভিমান ঢেলে এসেছিল, এবং একবার অভিমান ঠেলে এলে কান্নাটা কি করে আসে সব সময় বোঝা যায় না। রহিমা উত্তরে হঠাৎ তাকে বুকে টেনে নেয়, কপালে আস্তে করে চুমা খায়। দেখো, রহিমা কিন্তু এই জায়গায় মাতৃসুলভ, রহিমা এই জায়গায় কিন্তু একটা মাতৃসুলভ ব্যবহার তার সাথে করে, ব্যবহার করে। মানে যদি প্রশ্নটা আসে যে জমিলার প্রতি রহিমার আচরণটা কেমন ছিল, তাহলে তোমরা অ্যান্সারটা দিবে হচ্ছে মাতৃসুলভ, হ্যাঁ, মাতৃসুলভ। আচ্ছা, এবার কি বলতেছে? পশলা মানে কি জানো? আমরা বলি না এক পশলা বৃষ্টি, মানে সামান্য পরিমাণে। তো যখন হচ্ছে তোমার কি বলে জমিলা
সিচুয়েশনটা ঠিক হলো তখন সে মুখ তুলে রহিমাকে বলল যে না কিছু হয় না, সিচুয়েশন নর্মাল। হ্যাঁ, এবার দেখো মজার কাহিনী, জমিলাই কিন্তু দুদিনের মধ্যে ভাবিয়ে তোলে মজিদকে। মজিদের যে শখ হয়েছিল না, আপন কো শাদি করনা হ্যাঁ ফিরসে, তো শাদি কর লিয়া, আব ক্যা হোগা, আব পাছতায়েগা। কেমনে দেখো মেয়েটি যেন কেমন কেমন, মানে তার মনের হদিস পাওয়া যায় না, মানে তার মন বোঝা খুব কঠিন। হ্যাঁ, তার মন বোঝা দায়, সহজে মন বোঝা যায় না। কখন তাতে মেঘ আসে, কখন উজ্জ্বল আলোয় ঝলমল করে পূর্বাহ্নে, তার কোনো ইঙ্গিত পাওয়া দুষ্কর বা কঠিন। তার মুখ খুলেছে বটে, কিন্তু তার রহিমার কাছেই মজিদের সঙ্গে এখনো দুটি কথা মুখে তুলে কয় না, কাজেই তাকে ভালোভাবে জানবারও কোনো উপায় নাই। তার মানে আমরা বলতে পারি যে রহিমা এবং জমিলা মানে ফ্রেন্ডশিপটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, ফ্রেন্ডশিপটা ভালো হয়েছে। এবার দেখো এবার কি বলতেছে, একদিন সকালে কোত্থেকে মাথায় সনের মতো চুলওয়ালা খ্যাংটা বুড়ি, এইখানে নতুন একটা ক্যারেক্টার। হ্যাঁ, এই ক্যারেক্টারটা কারে দিব বলো তো? নতুন একটা চরিত্র, খ্যাংটা বুড়ি। হ্যাঁ, খ্যাংটা বুড়ি। তো খ্যাংটা বুড়ি হচ্ছে আমাদের খ্যাংটা বুড়ি আজকে আমাদের খ্যাংটা বুড়ির নাম কি দিব? ধরো এই জেরিন হচ্ছে আমাদের খ্যাংটা বুড়ি। তো খ্যাংটা বুড়ি মাজারে এসে তীক্ষ্ণ আর্তনাদ শুরু করছে। কেন? কি তার বিলাপ, কি তার সমস্যা, কি ধারালো তার অভিযোগ? তার সাতকুলে কেউ নেই। সাতকুল মানে বংশে, তার বংশে, কুল মানে কিন্তু বংশ। হ্যাঁ, বংশে কেউ নেই। এখন নাকি তার চোখের মনি একমাত্র ছেলে জাদু মরেছে। তাইলে এই যে খ্যাংটা বুড়ি আমাদের জেরিনের ছেলের নাম কি? জাদু, সেও মারা গেছে। তাই সে মাজারে এসেছে খোদার অন্যায়ের বিরুদ্ধে নালিশ করতে। দেখো সৃষ্টিকর্তার কাছে না যায়, সে কার কাছে গেছে? সে গেছে হচ্ছে মাজারে বিচার দিতে। এবার দেখো কি পরিমাণ শিরক। তার তীক্ষ্ণ বিলাপে সকালটা যেন কাচের মতো ভেঙে খান খান হয়ে গেল। মজিদ তাকে অনেক বোঝাবার চেষ্টা করে, কিন্তু ওর বিলাপ শেষ হয় না। গলার তীক্ষ্ণতা কিছু মাত্র কোমল হয় না। উত্তরে এবার সে কোমরে গোজা আনা 5 পয়সা বের করে দিয়ে মজিদের দিয়ে ছুঁড়ে বলল, সব দিলাম যা, হ্যাঁ সব তোদেরকে দিয়ে দিলাম। পোলাটার এবার জান ফিরাইয়া দেন। মানে এটা তো আসলে ছেলে হারা মায়ের আবেগ, ছেলে হারা মায়ের আবেগ। ঠিক আছে, এই জায়গায় আবেগ প্রকাশিত হয়। এটা একটা আলাদা সিনারিও, গল্পটাকে আরো আকর্ষণীয় করতে লেখক এটা লিখছে। মজিদ আরো বোঝায় তাকে, ছেলে মরছে ভালো কথা, ছেলে মরছে ভালো কথা, তার জন্য শোক করা উচিত নয়। খোদার যে বেশি পেয়ারের, সে আরও জলদি দুনিয়া থেকে প্রস্থান করে। কথাটার অর্থ হচ্ছে সৃষ্টিকর্তার যে খুব কাছের বান্দা হয়, সৃষ্টিকর্তা তাকে খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে নিয়ে যায়। এবার কি বলতেছে? এবার তার উচিত মৃত ছেলের রুহ মানে কি? আত্মা। মৃত ছেলের আত্মার জন্য দোয়া করা, সে যেন বেহেশতে স্থান পায়, তার গুনাহ যেন মাফ হয়, এই দোয়া করে। কিন্তু এসব ভালো নসিহত মানে উপদেশ, কান নেই বুড়ির। শোক আগুন হয়ে জড়িয়ে ধরেছে তাকে, তাতে দাও দাও করে পুড়ে মরছে। মজিদ আর কি করে? পয়সাটা কুড়িয়ে নিয়ে চলে আসে। অন্দরে আসতে দেখে বেড়ার কাছে দাঁড়িয়ে আছে জমিলা, পাথরের মতো মুখ চোখ। মজিদ থমকে দাঁড়িয়েছে কতক্ষণ, তার দিকে চেয়ে থাকে, কিন্তু তার মুখে কোনো হুঁশ নাই। মানে জমিলা কিন্তু একটু অবাক হয়। হ্যাঁ, জমিলা একটু অবাক হয় এবং বুড়ির প্রতি তার একটা সমবেদনা জাগে। বুড়ির প্রতি তার কি একটা সমবেদনা জাগে, যে বুড়ির ছেলে মারা গেছে, মানে ও নিজেরে খুব একা ফিল করে। হ্যাঁ, এবার একটু দেখো কি হয়েছে। সেই থেকে মেয়েটির কি যেন হয়ে গেল। দুপুরের আগে মজিদকে নিকটে কোনো এক স্থানে যেতে হয়েছিল। ফিরে এসে দেখে দরজার চৌকাঠে হেলান দিয়ে গালে হাত চেপে জমিলা মূর্তির মতো বসে আছে। ধরো জমিলা এমনি বসে আছে। হ্যাঁ, আচ্ছা, ঝুরে আসে চোখে আশেপাশের দিশা নাই, মানে তার কোনো দিকে মনোযোগই নেই। হ্যাঁ, কোনো দিকে মনোযোগ নাই, কোনো দিকে মনোযোগ নাই, এবং সে কষ্ট পাইছে এই সিনারিওটা দেখে। রহিমা বদনা করে পানি আনে, মানে পা ধোয়ার জন্য। খরম মানে হচ্ছে এক প্রকার জুতা, তোমরা হয়তো বা দেখছো, জুতা জোড়া রাখে পায়ের কাছে। মুখ ধুতে ধুতে সজোরে গলা সাফ করে মজিদ তারপর আবার আর চোখে চেয়ে দেখে জমিলাকে, নিজের বউ, সমস্যা নেই, আর চোখে তাকালেও সমস্যা নেই। জমিলার নড়চড় নেই, তার চোখ যেন পৃথিবীর দুঃখ বেদনার অর্থহীনতায় হারিয়ে গেছে। মজিদ কিন্তু মনে মনে এবার খ্যাপে যে কি হইছে, এরম করে কে? তারপর কি বলে দেখো, প্রশ্ন করে,
খাওয়া দাওয়া শেষ হলে মজিদ দরজার কাছাকাছি একটা পিঁড়িতে, মানে একটা বসার জায়গা, এটা একটা সিট, হ্যাঁ, এসে বসে। রহিমার হাত থেকে হুকাটা নিয়ে প্রশ্ন করে, ওইটার হয়েছে কি? ওইটার মানে জমিলার। হ্যাঁ, জমিলা দেখো, ও কিন্তু বিয়ে করে আনছে মজা করার জন্য, অ্যাশ করার জন্য বিয়ে করছিল, এবার ধরে রাখাইছে। হ্যাঁ, জমিলাকে উদ্দেশ্য করে। আচ্ছা, ওইটার কি হয়েছে? রহিমা একবার তাকায় জমিলার দিকে, তারপর আঁচল দিয়ে গায়ের ঘাম মুছে আসতে বলে, মন খারাপ করেছে। ঘন ঘন বার কয়েক হুকায় টান দিয়ে মজিদ আবার প্রশ্ন করে, কিন্তু কেন খারাপ করছে? কেন মন খারাপ করছে? হইছে এটা কি? আচ্ছা, রহিমা সে কথার জবাব দেয় না। হঠাৎ জমিলার দিকে তাকিয়ে ধমকে সে বলে, ওট সেমরি। দেখো বউরে কইতেছে, এই সেমরি, এই সেমরি ওট। আচ্ছা, চৌকাঠে ওই রকম কইরা বসে না কেউ। মজিদ হুকা টানে আর নীলাভ ধোয়া হালকা পর্দা ভেদ করে তাকায় জমিলার দিকে। জমিলা তখন নড়বার কোনো লক্ষণ দেখায় না। মজিদের মাথা ধীরে ধীরে একটা চিনচিনে রাগ চড়তে থাকে। ও খেপছে, ও এমন চেতা চেতছে, হ্যাঁ চেতছে, সেই চেতছে। মন খারাপ হয়েছে। সে যদি হতো নানা রকম দায়িত্ব ও জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটানো মস্ত সংসারের কর্তী, তবে না হয় বুঝছো মন খারাপের অর্থ। বলতেছো ওর কিসের মন খারাপ? ওকে কিছু করে? ও তো ঘরে বসে থাকে, ওর কেন মন খারাপ হবে? ওর উপরে কোনো দায় দায়িত্ব আছে? নাই। কিন্তু বিবাহিতা একরত্তি সামান্য মেয়ের আবার ওটা কি ঢং? কিসের ঢং এত? তাছাড়া মানুষের মন খারাপ হয় তাই নিয়ে ঘর সংসারের কাজ করে, কথা কয়, হাটে চলে। জমিলা যেন ঠাটা পড়া মানুষের মতো হয়ে গেছে, যে ওর আসলে কিছু মনেই হইতেছে না। হ্যাঁ, কিছু হইতেছে না। এবার একটু দেখো, এবার একটু দেখো। হঠাৎ মজিদ গর্জন করে ওঠে, বলে, আমার দরজা থেকে উঠ পার কও ওরে, না ওরে কিন্তু পিটাবো। ও কি ঘরে বালা আনবার চাই নাকি? বালা মানে কি? বালা মুসিবত বলি না আমরা, হ্যাঁ, মানে বিপদ। বিপদ, ও কি বিপদ আনতে চায় গেটের সামনে? হ্যাঁ, চাই নাকি আমার সংসার উচ্ছনে যাক, যে আমার সংসার গোল্লায় যাক? এটা মানে হচ্ছে একটা কথা বলছে গ্রাম্য ভাষায়, মরুক মরক লাগুক ঘরে, যে ঘরে কি সব বিপদ আপদ আসুক, ভালো কিছু চায় না সে। ও বলল যে ও কি আমার সংসারের জন্য ভালো কিছু চায় না? হ্যাঁ, চায় না। কারে বিয়ে করে আনছি? গর্জন শুনে রহিমার বুক পর্যন্ত কেঁপে ওঠে। জমিলারও একবার নড়ে। হঠাৎ কেমন অবসন্ন দৃষ্টিতে তাকায় এদিকে, তারপর হঠাৎ উঠে সিঁড়ি দিয়ে নেমে গোয়াল ঘরের দিকে চলে যায়। মানে ও কথাই বলতেছে না। সে রাতে দূরে ডোম পাড়ায় কিসের একটা উৎসব হয়। এখন তোমাদেরকে একটা প্রশ্ন করি, বলো তো, ডোম শব্দটা কোন রচনায় ছিল? বাংলা বইয়ের রচনায় ছিল, বইয়ের, হ্যাঁ বলো তো, বইয়ের ছিল। খুব মজার একটা রচনায় ছিল ডোম। হ্যাঁ, ওই যে আমরা পাইছি না, ডোম তারা লাশ ওঠা নামানো করে, পোস্টমর্টমে তারা থাকে, লাশ কাটাছেড়া করে, এরকম। তো ডোম পাড়া এটা হচ্ছে একটা জাতি, ওই ডোম, নিচু জাতিটা, ওখানে একটা উৎসব হইতেছে। সেই সন্ধ্যা থেকে একটানা ভোতা উত্তেজনায় ঢোলক বেজে চলছে, মানে ঢোল পিটাপিটি হইতেছে, অনেক আওয়াজ হচ্ছে। বিছানায় শুয়ে জমিলা এমন আলগোছে নিঃশব্দ হয়ে থাকে, সে যেন বিচিত্র ঢোলকের আওয়াজ শোনে কানে। বিলাসী, রাইট, বিলাসীতে ছিল মজিদ অনেকক্ষণ। এটা বিলাসীতে ছিল, বিলাসী। হ্যাঁ, মজিদও অনেকক্ষণ নিঃশব্দ হয়ে পড়ে থাকে। একবার ভাবে তাকে জিজ্ঞেস করা হয়েছে, তার কিন্তু একটা কুল কিনারাহীন অথই প্রশ্নের মধ্যে নিমজ্জিত মনের আভাস পেয়ে মজিদের ভেতরটা এখনো খিটখিটা হয়ে আছে। প্রশ্ন করলে কি একটা অতলতার প্রমাণ পাবে, এই ভয় মনে। মাজারের সান্নিধ্যে বসবাস করার ফলে মজিদ এই দীর্ঘ এক যুগকালে, তোমরা কিন্তু জানো যে মহব্বত নগরে মজিদ 12 বছর বসবাস করতেছে, 12 বছর বসবাস। হ্যাঁ, আচ্ছা, নির্মমভাবে আঘাত পাওয়া হৃদয়ের পরিচয় পেয়েছে। তাই আজ সকালে ওই সাতকুল খাওয়া শনের মতো চুল মাথায় বুড়িটা ছুরির মতো ধারালো তীক্ষ্ণ বিলাপ মজিদের মনকে বিন্দুমাত্র বিচলিত করতে পারে নাই। কথাটার অর্থ হচ্ছে, মজিদ বলতেছে যে এই 12 বছর আমি যে মাজার কেন্দ্রিক এই সমাজটাতে ছিলাম, অনেক মানুষ অনেক কথা বলছে, কষ্টের কথা, এগুলো শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। তাই একটা মানুষের ছেলে মারা গেছে, তার কিচ্ছু যায় আসে নাই, তার মনে কোনো ধরনের বিচলন বা সে বিচলিত বা টেনশন ফিল করে নাই। কিন্তু এই জমিলাকে সে আর সহ্য করতে পারতেছে না। কিন্তু সে বিলাপ শোনার পর থেকেই জমিলা যেন কেমন হয়ে গেছে, কারণ জমিলা একটু ভয় পাইছে। হ্যাঁ, একটু ভয় পাইছে। এবার দেখো কি হয়েছে। মনে মনে ক্রোধে বিড়বিড় করে মজিদ বলে, যেন তার ভাতার মরছে। ভাতার তো মজিদই। হ্যাঁ, এই ভাতার কি? এই ভাতার তো মজিদ। আচ্ছা, বলতেছে, এই তোর কি হয়েছে রে? তোর কি ভাতার মরছে? তুই এমন করস কে? মানে
গল্পটা আসলে সিনেমাটা আরো বেশি মজার, কিন্তু সিনেমা পারলে তার এমসিকিউ পারবা না তোমরা। এখন কি বলতেছে দেখো, বলতেছে ডোমপাড়ায় অবিশ্রান্ত ঢোলক বেজে চলে, পৃথিবীর মাটিতে অন্ধকালের তনানি গাঢ় হয়ে গাঢ়তর হয়, মানে রাত বাড়তেছে। কথাটার অর্থ হচ্ছে রাত আরো গভীর হয়, আর ও গভীর হচ্ছে, হ্যাঁ গভীর হচ্ছে। মজিদের ঘুম আসে না, ঘুমের আগে জমিলা, দেখো এখানে কিন্তু একটা রোমান্টিক সিনারিও আছে। ঘুমের আগে জমিলার গায়ে পিঠে হাত বুলিয়ে খানিক আদর করা তার অভ্যাস হয়ে গেছে। আহা, হ্যাঁ দাঁড়ালেও আজ তার দিকে তাকায় পর্যন্ত না। মজিদও খেপছে, হ্যাঁ অভিমান অভিমান। হয়তো এই মুহূর্তে দুনিয়ার নির্মমতার মধ্যে হঠাৎ নিঃসঙ্গ হয়ে ওঠা জমিলার অন্তর একটু আদরের জন্য, একটু স্নেহ কোমল সান্ত্বনার জন্য বা মিষ্টি মধুর আশার কথায় খা খা করে, কিন্তু মজিদের আজ আদর শুকিয়ে আছে। এখন তোমরা বলতে পারো ভাই তাহলে রহিমা কই ঘুমাইছে? এক বউরে ডানে ঘুমাবে, আরেক বউ বামে থাকবে, এমনি তো মজিদ, তাই না? রহিমা এখন কিন্তু তাদের ঘরে থাকে না, রহিমা আলাদা জায়গায় থাকে। দেখো তার সে শুষ্ক হৃদয় ঢোলকের একটানা আওয়াজের নিরন্তর খোঁচায় ধিকি ধিকি করে জ্বলে, মানে অন্ধকারে স্ফুলিঙ্গের, স্ফুলিঙ্গ মানে হচ্ছে স্পার্ক, আগুনের স্পার্ক আছে না, স্পার্কের ছটা জাগে এরকম দাউ দাউ করে ওঠে। সেভাবে নেশার লোভে কাকে সে ঘরে আনলো, যার কুচি কোমল লতার মতো হালকা দেহ দেখে আর এক ফালি চাঁদের মতো ছোট মুখ দেখে তার এত ভালো লেগেছিল, তার একই পরিচয় পাওয়া যাচ্ছে ধীরে ধীরে। মানে কাহিনীটা বুঝতে পারছো, যে মেয়েটার শরীর দেখে, চেহারা দেখে মজিদ একদম নাই হয়ে গেছিল, এখন সেই মেয়েটাকে আর সহ্য করতে পারতেছে না। খুব অ্যাশ করতে চাইছিলা, দুষ্টু লোক। এবার কি বলতেছে দেখো, হ্যাঁ তারপর কখন মজিদ ঘুমিয়ে পড়েছিল, মধ্যরাতে ঢোলকের আওয়াজ থামলে হঠাৎ নিরবিচ্ছিন্ন নীরবতা ভারী হয়ে এলো। তারই ভারিত্বে হয়তো, দেখো ভারিত্ব বানান আর ভারী বানানটা একটু খেয়াল করো, হ্যাঁ এই ভারী মানে কিন্তু ওজনে ভারী। তো আমরা জানি যে দীর্ঘইকারের সাথে তয় ব যখন যুক্ত হয় তখন কিন্তু বানানটা রস্যিকার যুক্ত হয়ে যায়। বানানের ক্লাসে আমি তোমাদেরকে করাইছিলাম। হয়তো চিন্তাক্ষত মজিদের অস্পষ্ট, হ্যাঁ অস্পষ্ট, ওই দেখ প্রশ্ন করছে ভাই ভাতার কি, হ্যাঁ মানে জামাই। এবার কি বলতেছে দেখ, চিন্তাক্ষত মজিদের স্পষ্ট ঘুম ছুটে গেল। ঘুম ভাঙলেই তার একবার আল্লাহ আকবার বলার অভ্যাস, তাই অভ্যাসবশত সেই শব্দ দুটো উচ্চারণ করে পাশে ফিরে তাকিয়ে দেখে জমিলা নাই। আয় হায়, বউ নাই, পাশে বউ নাই। ঘুম থেকে উঠা দেখে বউ নেই। যেমন ধরো এই যে আমাদের যদি এরকম হয় জাওয়াদের সাথে, তাহলে জাওয়াদের কেমন লাগবে? ঘুম থেকে উঠা দেখে জাওয়াদের বউ নেই, জাওয়াদের তো মাথায় হাত, ঠিক আছে? এবার দেখো কি হয়েছে, কয়েক মুহূর্ত সে কিছু বুঝলো না, তারপর ধা করে উঠে বসলো। তারপর নিজেকে অপেক্ষাকৃত সংযত, সংযত কথাটার অর্থ হচ্ছে কন্ট্রোল, তার রাগটা সে কন্ট্রোল করে, হ্যাঁ কন্ট্রোল করে অকম্পিত হাতে, অকম্পিত মানে কাঁপতেছে না এমন হাতে, মানে নর্মাল হাতে দেয়াশলাই বা ম্যাচের কাঠি জ্বালিয়ে কুপিটা ধরলো, লাইট আলোর উৎসটা ধরলো। পাশের বারান্দার মতো ঘরটায় রহিমা শয়। দেখছো প্রথম বউরে ভুলে গেছে, ও পুরান হয়ে গেছে না, ও বারান্দায় শয়। কেমন বেটা এই বেটা, হ্যাঁ। সেখানেই রহিমার প্রশস্ত বুকে, চওড়া বুকে মুখ গুজে জমিলা অঘরে ঘুমাচ্ছে, একদম বাচ্চার মতো, একদম একটা বাচ্চার মতো, ঠিক আছে একটা বাচ্চার মতো। তারপর কি বলতেছে দেখো, পরদিন জমিলার মুখের অন্ধকারটা কেটে যায়, কিন্তু মজিদের কাটে না। সে সারাদিন ভাবে, রাতে রহিমা যখন গোয়াল ঘরের গামলাতে হাত ডুবিয়ে নুন পানি মেশানো ভুসি গোলায়, তখন বাইরের ঘর থেকে ফিরবার মুখে মজিদ সেখানে এসে দাঁড়ায়। রহিমা মুখ ঘামে চকচক করে আর ভন ভন করে মশাই কাটে তার সারা দেহ। পায়ের আওয়াজও চমকে ওঠে রহিমা, দেখে মজিদ। তারপর আবার মুখ নিচু করে সে ভুসি গলায়। না না না, জমিলা এত খারাপ না, জমিলা এত খারাপ না, সে অনেক সুন্দর, কিন্তু আসলে মজিদটাকে কন্ট্রোল করতে পারে না আর কি। হ্যাঁ হবেই তো স্বাভাবিক, মজিদ একটা বুইড়া আর এ টকবগে একটা তরুণী, এটা মিলে কোনো দিন? এবার কি বলতেছে দেখো, মজিদ একবার কাশে, তারপর বলে জমিলা কই? প্রথম বউয়ের কথা ভুলেই গেছে। হ্যাঁ প্রথম বউরে এক হয়, দ্বিতীয় বউ কই? ঘুমাইছে বোধ হয়। জমিলার সন্ধ্যা হতে না হতেই ঘুমাবার অভ্যাস। এইটা পড়বা, এইটা পড়বা, হ্যাঁ একটু বলো তো, ঝড় আসলে, হ্যাঁ ঝড় আসলে হই হই করা কার স্বভাব? আসলে, আসলে হই হই, হই হই করা কার অভ্যাস? হ্যাঁ এইটা কার অভ্যাস? দুইটা অভ্যাস আছে এই জায়গায়। আর একটু বলো তো, কথায় কথায় মিয়া বলা কার অভ্যাস? কথায় কথায় মিয়া, মিয়া বলা কার অভ্যাস? এইটা একটু বলবা। চারটা কোয়েশ্চেন করতেছি, হ্যাঁ
আচ্ছা, তারপর আরেকটা বলবা, কথায় কথায় নিজেকে গরিব বলা কার অভ্যাস? কথায় কথায় নিজেকে গরিব মানুষ বলা কার অভ্যাস? গরিব বলা কার অভ্যাস? হ্যাঁ, অভ্যাস। এটা একটু বলবা, এটা একটু বলবা। এই তিনটা কোয়েশ্চেনের অ্যান্সার দিবা। হ্যাঁ, এবার একটু দেখো, জমিলা কি হয়, সন্ধ্যা হতেই না হতেই ঘুমায় যায়। হ্যাঁ, মজিদ বলা কওয়াতে সে নামাজ পড়তে শুরু করছে, কিন্তু প্রায় এশার নামাজ পড়া হয়ে ওঠে না। এই নিদারুণ ঘুমের জন্য নামাজ তো দূরের কথা, খাওয়াই হয়ে ওঠে না। যে রাতে অভুক্ত, অভুক্ত মানে না খেয়ে থাকা, না খেয়ে ঘুমায়। হ্যাঁ, যে রাতে সে না খেয়ে ঘুমায়, তারপর দিন অতি ভোরে ওঠে, ঢাকা ঢোকা যা বাসি খাবার পায় তাই গপ গপ করে খায়। তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর, এটা হচ্ছে হাসুনির মা। হাসুনির মা ঝড় আসলে হই হই করে। কথায় কথায় মিয়া বলা স্বভাব হচ্ছে মজিদের, মজিদের। আর কথায় কথায় নিজেকে গরিব বলা স্বভাব কার? এই যে আমাদের মিল্ক ম্যান উইথ লট অফ গুড প্রোডাকশন, উইথ 7 সন্স, তার নাম হচ্ছে দুদু মিয়া। হ্যাঁ, দুদু মিয়া। আচ্ছা, যেমন আমি শুনছি যে বরিশাল এলাকায় দুদু মিয়া মানে বড় ভাই, তো সানি ভাই আমার বড় ভাই না, তো সানি ভাইকে আমি দুদু ভাই বলে রাখি। ঠিক আছে, এলাকায় সবাই জানে এটা। এবার একটু দেখো, তো আজকে তোমরা সবাই দুদু ভাইয়ের ক্লাস করছো, আমি দেখছি প্রোগ্রামিং শিখাইতেছিল, তো সানি ভাইরা বইলো যে সানি ভাই দুদু ভাই আরও শেখান আমাকে প্রোগ্রামিং। এবার বলো, মজিদ এবার চাপা গলায় গর্জে ওঠে। হ্যাঁ, মজিদ চাপা গলায় গর্জে উঠছে, এই ঘুমাইছে, তুমি কাম করবা, হে লাট বিবির মতো খাটে চইরা ঘুমাইবো বুঝি। মানে এটা হচ্ছে লাট বিবি বলতে তোমরা বলতে পারো যে সে হচ্ছে একটা পাপাস প্রিন্সেস। হ্যাঁ, প্রিন্সেস, সে পাপাস প্রিন্সেসের মতো খালি ঘুমায়, তার আর কোনো কাম নাই। হ্যাঁ, এবার কি বলতেছে দেখো, এবার বলতেছে আচ্ছা হ্যাঁ, থেমে আবার বলে নামাজ পড়ছেনি। নামাজ সে আজ পড়েছে, মগরিবের নামাজের পরেই ঢুলতে শুরু করেছিল, মানে সে ঘুমাচ্ছে। তবু টান হয়ে বসেছিল আধ ঘন্টার মতো, তারপর আর কোনো প্রকার এশার নামাজ সেরেই সোজা বিছানায় গিয়ে ঘুমাইছে, মানে নামাজ পড়ছে। কিন্তু তখন রহিমা পেছনের ছাপড়া দেওয়া ঘরটিতে বসে রান্না করছিল বলে সে কথা সে জানে না। মানে তোমার হচ্ছে মজিদ মনে করছে সে নামাজ পড়ে নাই, রহিমা নামাজ পড়ছে এটা দেখছে, কিন্তু রহিমা কথাটা বলে নাই, কারণ সে বুঝে উঠতে পারে নাই মজিদ কি প্রশ্ন করছে, কারণ সে রান্না করতেছিল। কি জানি বোধ হয় পড়েছে। আচ্ছা, বোধ হয় জানি না, খোদার কামে ওইসব ফাইজলামি চলে না, যাও গিয়া তারে ঘুম থেকে তোলো, তারপর নামাজ পড়বার কও। রহিমা নিরুত্তর ভুসি গেলানো শেষ করে, গায়টা নাসার রন্ধ, মানে নাক, হ্যাঁ নাকের যেই ফুটা সেটার কথা বলতেছে, নাক ডুবিয়ে শোষো করে আওয়াজ করে ভুসি খেতে শুরু করে। কুপির আলোয় চকচক করে তার মস্ত কালো চোখ জোড়া। সে চোখের পানে তাকিয়ে মুহূর্ত তাকিয়ে থেকে রহিমা ঘর থেকে বেরিয়ে যায়, পেছনে যায় মজিদ। এবার একটা ফাড়াফাড়ি হইব। হ্যাঁ, এবার কিন্তু একটা ফাড়াফাড়ি হইব। স্যার আপনাকে ইমেল করেছিলাম, ইমেলটা দেখবো না, তাহলে ক্লাসটা শেষ হোক। আচ্ছা, এখন আবার সানি ভাইরে মেনশন দিয়ে কয় দুদু ভাই। এই বেটা, দুদু ভাই কেবল বাসায় গেছে, ঘর সংসার আছে না, সবাইকে আমার মতো ঘর সংসার নাই, তোমরা তাকে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দাও। সারাদিনই কি তোমাদের সাথে চ্যাট করবে নাকি দুষ্টু? তোমাদের বিয়ে হইলে আমি তোমাদের জ্বালাবো, সারাদিন মেনশন দিয়ে পাগল বানায় ফেলাবো। এবার কি বলতেছে দেখো, হাত ধুয়ে এসে ঠান্ডা হাত দিয়ে জমিলার দেহ স্পর্শ করে রহিমা। যখন ধীরে ধীরে ডাকে তখনও মজিদ পেছনে দাঁড়িয়ে থাকে, একটা অধীরতায় তার চোখ চকচক করতেছিল। কিন্তু সে অধীর হলে কি হবে, মানে অধৈর্য হলে কি হবে? জমিলার ঘুম কাঠের মতো, মানে কি অনেক শক্ত, সহজে ভাঙে না। হ্যাঁ, সহজে ভাঙে না, সে ঘুম ভাঙে না। রহিমা গলা চলে, ধাক্কানি জোরালো হয়, কিন্তু সে যেন মরে আছে। এই সময় এক কাণ্ড করে মজিদ। কি কাণ্ড দেখো এবার। রহিমা হঠাৎ এগিয়ে এসে এক হাত দিয়ে জমিলাকে সরিয়ে, ধরো এমনি আইছে, হ্যাঁ ধরে এটা হচ্ছে, এটা হইলো রহিমা, রহিমারে সরাইছে, এই তুই সর, ঠিক আছে। তারপর ধরে এটা হচ্ছে জমিলা শুয়ে রইছে, ওরে উড়াইছে, এই তুই ওঠ, উঠাইছে, ঠিক আছে। কাহিনীটা কিন্তু এরকম হয়েছে দেখো। এবার কি বলতেছে, হঠাৎ এগিয়ে এসে এক হাত দিয়ে রহিমাকে সরিয়ে এক টানে জমিলাকে উঠিয়ে বসিয়ে দেয়। তারপর শক্ত মুঠির পেছনে মেয়েটির কবজির কচি হাড় হয়তো মরমর করে ওঠে। ও তো বোকা হয়ে গেছে, উঠা কিরে কি হইলো আমার সাথে, মানে হঠাৎ করে উঠছে না, ও বুঝে উঠতে পারে না যে ওর সাথে কি হয়েছে। এবার কি বলতেছে একটু দেখো,
এবার কি বলতেছে, আচমকা ঘুম থেকে জেগে ওঠে, ঘরে ডাকাত পড়েছে ভেবে জমিলার চোখ ভীত বিহ্বল। বিহ্বল মানে কি, অবাক হয়ে ওঠে প্রথমে, সে তো আসলে বোঝে না যে তার সাথে কি হয়েছে। হ্যাঁ, কিন্তু ক্রমশ শ্রবণ শক্তি পরিষ্কার হতে থাকে এবং সঙ্গে সঙ্গে মজিদের রুষ্ট কথাগুলোর অর্থ পরিষ্কার হতে থাকে। কেন তাকে উঠিয়ে সে কথা এখন বুঝলে জমিলা বসেই থাকে, ওঠার নামটি করে না। মানে আসলে জমিলা বুঝতে পারছে কি হয়েছে, কিন্তু সে আসলে উঠার নাম করে না। যেমন ধরো আমাদের অনেক দিন আগে, আমি তোমার একটা কথা বলি। হ্যাঁ, জমিলার বয়স কত এটা তো বলতে পারতেছি না আপাতত। এখন কাহিনীটা হচ্ছে ছোট, 2015 সাল। তো বাসায় মামা আসছে, আমার একটাই মামা, আপন মামা। হ্যাঁ, আম্মুর এক ভাই এক বোন। তো মামা আসছে, মামা আর আমি আমার রুমে আছি, আর আম্মু ছোট ভাই বাসায়, বাবা টাবা সবাই নিজেদের মতো আছে। তো এখন রাত 5টার সময় একটা ভূমিকম্প হয়েছিল, বুঝছো? তো আমরা থাকি 7 তলায়। ভূমিকম্পটা এমন হয়েছিল যে ধরো তোমার কি বলে, দরজা জানলা একদম খুব জোরে জোরে বাড়ি খাইতেছিল। এরকম ভূমিকম্প আমি কখনো দেখি নাই। তো এখন সবাই উঠে গেছে, মামা ঘুমাই আছে। এখন মামারে কইতেছি, মামা উঠো উঠো। এখন মামা উঠছে, উঠা কি করছে, উঠা লাড়ি মাড়ি নিয়ে আসছে, বুঝছো? কেন লাড়ি মাড়ি নিয়ে আসছে? কারণ এই যে গেট নক করতেছে না, মামা মনে করছে ডাকাইতে অ্যাটাক করছে। আর এদিকে ভূমিকম্প হয়ে দুনিয়াদারি উল্টে যাইতেছে, মামা ভাবছে ডাকাইতেছে। আমি কই, মামা মার বাকারে মইরা যাবো তো সবাই, মাইরা তো লাভ নাই, পালাইতে হইব। ঠিক আছে, মানে এই জমিলার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। এরপর কি, এরপর বলতেছে সে লাট মেরে বসে থাকে। লাট মেরে মানে ভাব নিয়ে বসে থাকে। হঠাৎ তার মনে বিদ্রোহ জেগেছে, সে উঠবেও না, কিছু বলবেও না, কোনো কথাই সে বলবে না। নামাজ যে পড়েছে এ কথাও সে বলবে না, একদম চুপ করে আছে। একদম চুপ করে আছে। হ্যাঁ, এবার দেখো, এবার কি বলতেছে, এবার বলতেছে ক্ষণকালের জন্য মজিদ বুঝতে পারে না। তোরা আরেকটা ঘটনা বলি। হ্যাঁ, আরেকটা ঘটনা কি, আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম, এর আগের বার শাহেদদের গ্রামে গেছিলাম। হ্যাঁ, তো শাহেদদের গ্রামে যাওয়ার টাইমে আমার একটা স্বভাব আছে যে বাইকে উঠলে আমি ঘুমায় যাই। বাইকে ঘুমানো এটা কি পসিবল? তো বাইকে উঠলে আমার ঘুমায় যাওয়ার একটা স্বভাব আছে। তো সানি ভাই তো আসলে তোমরা বুঝো একটু পেট টেট ফুলা, তো ধৈরা মজা আছে আবার। তো এখন তো সানি ভাইরে চড়াই ধরলে তো আবারও ঘুম একেবারে ঘুম বাইকে বৈশা। তো আমার তখন সানি ভাই বাইক কিনবে অবস্থা, আমার কাছে বাইক আছে, আমার বাইকটা সানি ভাই চালাইতেছে। তো এখন এমন শীত ভাই, এমন শীত, এই কুত্তা মারা শীত আমি আমার জীবনে দেখি নাই। ঠিক আছে, 2000 এই আগের বছর মানে কি 23 ডিসেম্বরের 22-23 তারিখে। তো এখন যাইতে যাইতে শাহেদদের গ্রামের এমন একটা জায়গা আছে, বুঝছো? এমন একটা জায়গা, তো ওই জায়গায় একটা স্পিড ব্রেকার, ভাঙা স্পিড ব্রেকার। তো কেউ স্পিড ব্রেকার দেখে নাই, তো সবাই ওই কুয়াশার মধ্যে বাইক চলে 30-40-এ, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো চান্স নাই। তো কি অ্যাক্সিডেন্ট হয়েছে আমি কই, ব্রেক খট করে চাপছে না, তো খট করে ব্রেক চাপার কারণে কি হইলো যে আমাদের সাথে রিফাত ছিল, রিফাতের একটু ধাক্কা লাগলো। তো রিফাতের বাইকটা আস্তে করে ও ফালাই দিল ব্যালেন্স ঠিক করার জন্য, কোনো অ্যাক্সিডেন্ট কিছু না। তো এখন আমি তো ঘুম, সানি ভাইরে জড়াই ধরছি, সানি ভাইয়ের পেট তো নরম তুলতুলা, তো আমি তুলতুলা পেট ধরে এমনি 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 ঘুমাই গেছি। এখন সবাই দেখি ছুটাছুটি করতেছে, আমি তো ঘুমে আছি। হ্যাঁ, আমি চরম ঘুম ভাই, এরকম ঘুম তো জীবনে ঘুমাই না। তো সানি ভাই কি করছে, সানি ভাই আমারে ধইরা মানে উঠাই দেওয়ার চেষ্টা করতেছে, সাকি উঠ উঠ। ওইদিকে রিফাত হয়তো বা পড়ে গেছে, আমাকে একটু দেখি কি হয়েছে, মানে ওর বাইকের পাদানি যেটা থাকে না, ফুটরেস্ট, ওটা ভেঙে গেছে। তো এখন দেখি চারিদিকে দৌড়াদৌড়ি হয় আর ধোয়া, চারিদিকে ধোয়া, আমি কিন্তু ঘুমের ঘরে, চারিদিকে ধোয়া ওরে। এখন আমি বুঝতেছি না আমি কি মরে গেছি, মানে আমি সানি ভাইরে যাই জিজ্ঞেসি, সবাই এখন দৌড়াদৌড়ি করতেছে, এই কী হয়েছে। সানি ভাইরে যায় না, আমি জিজ্ঞেসি, সানি ভাই আমি কি মরে গেছি? সবাই এরকম দৌড়াদৌড়ি করে কে? কারণ আমরা শুনছি না যে মরার পর কেউ কাউরে চিনবো না, সবাই একদিক ওই দিক দৌড়াইবো। তা আমি ভাবি, আই হাই রে আল্লাহ, কি হইলো আমার লগে, সবাই দৌড়াদৌড়ি করে, আমি যে এখানে খাড়াই আছি আমার কেউ দেখেই না। মানে পরে এই সিনারিওটা আমরা হাসির একটা পাত্র হয়ে গেলাম আমি ওই জায়গাটায়। তো এরকম ঘটনা মানে আমাদের জীবনে ঘটে আর কি। তো এই জায়গায় আমাদের হচ্ছে জমিলার ঘটনাটাও প্রায় ওরকম। হ্যাঁ, যে জমিলা আসলে প্রথমে বুঝে নাই। এরপর কি বলতেছে দেখো, ক্ষণকালের জন্য মজিদ বুঝতে পারে না কি করবে। মহব্বতনগরে তার দীর্ঘ রাজত্বকালে আপন হোক আর পর হোক কেউ তার হুকুম ছাড়া এমন কথা অমান্য করেনি কোনোদিন। আজ তার ঘরের একরত্তি বউ, মানে ছোট্ট বউ, যেদিন সেদিন আসছে ঘরে, একটু নেশার ঝোঁক জেগেছিল সে কিনা তার কথায় কান্না দিয়ে অমন নির্বিকারভাবে বসে আছে। মানে মজিদের কিন্তু এখন ইয়েটা কমে গেছে, কি বলে, ঈশা তোমার কমেন্ট পড়ছি তো। আরে ভাই ওই দিন আমি ভয় পেয়েছিলাম ভাই,
দেখি আমার কেউ পাত্তা দিতেছে না ভাই, কি সব ছুটাছুটি করতেছে। তা আমি কমু না ভাই, আমি কি মরে গেছি, কি হয়েছে এই জায়গাটায়। এবার দেখো সত্যিই সে হতবুদ্ধি হয়ে যায়। অন্তরে যে ক্রোধ দাউ দাউ করে জ্বলে ওঠে, সে ক্রোধ ফেটে পড়বার পথ না পেয়ে অন্ধ সাপের মতো ঘুরতে থাকে, ফুঁসতে থাকে। তার চেহারা দেখে রহিমার বুক কেঁপে ওঠে ভয়ে। দীর্ঘ 12 বছরের মধ্যে স্বামীকে সে অনেকবার রাগতে দেখেছে, কিন্তু তার এমন চেহারা সে কখনো দেখেনি। কারণ সচরাচর সে যখন রাগে তখন তার রাগান্বিত মুখ কেমন একটা সমবেদনার, সমাজ ধর্ম সংস্কারের সদিচ্ছায় কোমল আভা ছড়িয়ে থাকে। আজ সেখানে নির্ভেজাল নিষ্ঠুর হিংস্রতা। ঠিক আছে, মানে পাগলের মতো হাসো ভাই। আমাদের অফিসে যে কি হয় আল্লাহ, তোমরা একদিন আইসো, হাসতে হাসতে আওলায় থাকবা তোমরা। এবার কি বলতেছে দেখো, এবার বলতেছে, তারপর আরেকটা ঘটনা কই আমি। হ্যাঁ, আরেকটা ঘটনা বলি। তো ঘটনা বললে কি সমস্যা তো নেই। তা আমরা গেছি হচ্ছে একটু, হ্যাঁ 5 মিনিট বলি। আমরা গেছি বান্দরবন আগের ফেব্রুয়ারি মাসে, ওই যে বাংলা ক্লাস শেষ হলো, তারপরে গেলাম আমরা বান্দরবন আমিয়াখুম ওইটা দেখতে। তো এখন আমিয়াখুমে যে বাইক প্রায় ধরো কত 450 কিলোমিটার চলছে, ওইখানে আমি ঘুমাইছি। ঘুমে সানি বাইরে দুইটা ধুমধাম মাথায় বাড়ি খাইতেছি। ঠিক আছে, তো এ অভ্যাস হয়ে গেছে সানি ভাই। তো এখন ঘুমাইতে গেলাম, ফাহাদ স্যার নাইমা ওই জায়গায় সানি বাইরে করতেছে। সানি, তো সানি ভাইরে তো আপনি বললে ফাহাদ স্যার কথা বলে, সানি প্লিজ ডোন্ট টেক রেস্ট, উইল গো টু এই জায়গায়, আমরা ট্রেকিংয়ে যাব, যে আমরা ঘোরাঘুরি করব। তো সানি ভাই ওই কথায় কইতেছে ওকে স্যার। তা আমরা তো খালি ওকে স্যারই বলি, ওকে স্যার, জি স্যার, ঠিক আছে। তো এখন গুরু একই কথা কয়, মনীষ স্যার জি স্যার, নো ওরি। তো গুরু কি করছে, ইনমিন কইরা, একদম ইন করা কিন্তু, বেল্ট টেল পরা, হ্যাঁ একদম, মানে টাইট আর কমতি ছিল, খালি টাই পরা নাই। তো গুরু কি করলো, গুরু কম্বলের নিচে পকেটে হাত দিয়া, একদম পকেটে হাত দিয়ে একদম সোজা ঘুমাই গেছে। ফাহাদ স্যারও ঘুমাই গেছে। 3 ঘন্টা এই মুরব্বীরা ঘুমাইলো। হ্যাঁ 3 ঘন্টা। আমাকেও কিন্তু থ্রেট দিছে, এই তোরা কিন্তু ঘুমাইতে পারবি না, আমরা জামু ট্রেকিংয়ে। হ্যাঁ, মুরব্বী তো মাশাল্লাহ ঘুম, এমন ঘুম বাইরে ভাই, 3 ঘন্টার ঘুম। ওইদিকে আমরা পুরো বান্দরবন চক্কর দিয়ে স্যারগো সামনে, স্যাররা উঠছে, সানি লেটস গো। আমি কই স্যার কই যাবো, আমরা তো ঘুরে আসলাম। মানে আমাদের এদিকে যে কি ঘটে। আর মনীষ স্যার ওই যে স্ট্রেট পকেটে হাত দিয়ে যে ঘুমাইছে না, ওই পকেটে হাত দিয়ে 3 ঘন্টা পর উঠছে। আমরা দিকে কই কি স্যার, মুজাটা পর্যন্ত খুলে নাই, মানে জুতা আর টাই লাগাই দিলে ওই লাট সাহেব হয়ে ঘুমাইছিল মনীষ স্যার। এখন দেখো হ্যাঁ, এখন কি হইলো, যাক আজকে একটু গল্প করলাম। ওঠ বইন, বহুত হইছে, নামাজ লইয়া আর কি রাগ করা যায়। রাগ কিসের রাগ, মজিদ আবার গর্জে ওঠে, এই বাড়িতে আহ্লাদের জায়গা নেই, এই বাড়ি বাপের বাড়ি না। তবু জমিলা ঠাই হয়ে বসে থাকে যেন মূর্তি। অবশেষে আগ্নেয়গিরির মুখে ছিপি দিয়ে মজিদ সরে যায়। আসলে সে বুঝতে পারে না এরপর কি করবে। হঠাৎ এমন প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হয় যে সে বুঝে উঠতে পারে না তাকে কিভাবে দমন করতে হবে। প্রতিদ্বন্দ্বীটাকে এই জমিলা। মজিদ আসলে বুঝতে পারে না যে জমিলাকে কিভাবে সে ট্যাকেল করবে। হ্যাঁ, কিভাবে সে ট্যাকেল করবে, সার্জিও র্যামোসের মতো ট্যাকেল করতে হবে, একেবারে এক সরকার দিয়ে একদম পুরা উড়াই দিতে হবে। এবার আসো, আরে মনীষ স্যার হইলে একটা পিস ভাই, তোমরা তো চিনো না গুরুরে আমাগো, উনি আসলে আমাগো গুরু। ঠিক আছে, এরপর দেখো, এরপর আমরা একটা শ্যুট করব ভাবছিলাম, স্যারের স্ক্রিপ্ট দিছিলাম, আমরা শ্যুট করা শুরু করে দিছি। পরে আমরা স্ক্রিপ্ট ভুলে গেছি, স্যারের কথা শুই না, স্যার স্ক্রিপ্ট মিলাইতেই পারলো না, আমাকে আর শ্যুটই হইল না। আচ্ছা, এরপর বলতেছে দেখো, এই ক্ষেত্রে দীর্ঘকাল অন্দরে বাইরে রাজত্ব করেও যে সতর্কতার গুণটা হারায়নি, সে সতর্কতা সে অবলম্বন করে। ব্যাপারটা আদ্যপান্ত সে ভেবে দেখে। যাবার সময় একটি কথা বলে মজিদ। কি কথা দেখো, মজিদ কি বলে, ওই দিলে খোদার ভয় নাই। এইটা বড়ই আফসোসের কথা। এটা কাকে বলতেছে, এটা জমিলাকে উদ্দেশ্য করে বলতেছে। হ্যাঁ, একটু লিখে রাখো, এটা জমিলাকে উদ্দেশ্য করে বলছে, জমিলাকে উদ্দেশ্য করে বলছে। হঠাৎ তার মনে পর্বত প্রমাণ খোদার ভীতি জাগতে হবে। ব্যাপারটা অদ্যপান্ত ভেবে দেখবার সময় সে লাইনে মজিদ ভাবতে থাকে। সে লাইনে মজিদ ভাবতে থাকে। এবার একটু দেখো, পরদিন সকালে কোরআন পাঠ খতম করে মজিদ অন্দরে এসে দেখে
দরজার চৌকাঠের ওপর ক্ষুদ্র ঘোলাটে আয়নাটিতে বসে জমিলা অত্যন্ত মনোযোগ সহকারে সিঁথি কাটতেছে, মানে চুল আশ্রাইতেছে। হ্যাঁ, চুল আশ্রাইতেছে। আদ্যপান্ত মানে আগা মাথা। এবার বলতেছে তেল জবজবে পাট করা মাথাটি বাইরের কড়া রোদের ঝলক লেগে জলজল করে। মজিদ তখন পাশ কাটিয়ে ঘরে ঢুকে জমিলা পিঠটা কেবল টান করে যাবার পথ প্রশস্ত করে দেয়, তার দিকে তাকায়ও না। এ সময় মজিদ নিমের ডাল দিয়ে দাঁত মেসওয়াক করতেছে। এটা তো তোমরা বুঝো। মেসওয়াক করতে করতে ঘরময় ঘোরে, মানে চারিদিকে ঘোরাঘুরি করে, উঠানে পায়চারি করে, পেছনে গাছগাছলার দিকে চেয়ে কি দেখে। দীর্ঘ সময় নিয়ে সযত্নে মেসওয়াক করে দাঁতের আশেপাশে ওপর নিচে ঘষতে ঘষতে ঠোঁটের পাশে ফেনার মতো থুতু জমে ওঠে। মেসওয়াকের পালা শেষ হলে গামছাটা নিয়ে পুকুরে দেহটা রোগরে, রোগরে মানে ঘষে গোসল করে আসে। ঠিক আছে, গোসল করে আসে পুকুরে। এবার কি বলতেছে দেখো, একটু পরে একটা নিমের ডাল দাঁতে কামড়ে ধরে জমিলার দেহে ঘেঁষে আবার বেরিয়ে আসে মজিদ। আর চোখে তাকায় বউয়ের দিকে। মনে হয় ঘোলাটে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে চকচক করে মেয়েটির চোখ। সে চোখে বিন্দুমাত্র খোদার ভয় নেই, মানুষের ভয় তো দূরের কথা। মেসওয়াক করতে করতে উঠানে চক্কর খায় মজিদ। এক সময় সশব্দে থুতু ফেলে সে দরজার কাছে এসে দাঁড়ায়। দরজায় পাকা সিঁড়ি নেই। পুকুর ঘাটে যেমন থাক থাক করা নারকেলের গুঁড়ি থাকে, তেমনি একটা গুঁড়ি বসানো। তারই নিচের ধাপে পা রেখে মজিদ আবার থুতু ফেলে, তারপর বলে, রূপ দিয়া কি হইব? মানুষের রূপ কয়দিনেরই বা জীবন। এই রূপ দেখেই তো তুমি বিয়া করছিলা দুষ্টু। হ্যাঁ, ওকে। ক্ষিপ্র গতিতে জমিলা স্বামীর দিকে তাকায়। ধরো এইবার কিন্তু জমিলা চুল আশ্রাইতেছিল না, ধরো এমনি এমনি চুল আশ্রাইতে হঠাৎ করে স্বামীর দিকে তাকায়, এই কিসে, এরকম মন থেকে একটা আওয়াজ করছে, বাট কোনো কথা বলে নাই। শত্রু আভাস পাওয়া হরিণের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ। মজিদ বলে চলে, তোমার বাপ মা দেহি বড় জাহেল কিসিমের লোক, তোমারে কিছু শিক্ষা দেয় নাই। অবশ্য তার জন্য হাসরের দিনে তারাই জবাবদিহি দিব, তোমার আবার কিসের দোষ? এবার কি বলতেছে, জমিলা শোনে, কিছু বলে না। মজিদ কয়েক মুহূর্ত অপেক্ষা করে বলে, কাইল যে কামটি করছো তা কি শক্ত গুনার কাম জানোনি? কেমনে করলা কামটা? খোদারে কি তুমি ডরাও না? দোজকের আগ রে কি ডরাও না, মানে আগুন রে কি তুমি ডরাও না? জমিলা পূর্ববত নীরব, সে চুপচাপ, পূর্বের মতো। পূর্ববত মানে পূর্বের ন্যায়, চুপচাপ। কেবল ধীরে ধীরে কাঠের মতো শক্ত হয়ে ওঠে তার মুখটা। তাছাড়া এই কথা সর্বদা খেয়াল রাখিও যে যার তার ঘরে আসো নাই তুমি যার তার ঘরে আসো নাই, তুমি কিং মজিদের ঘরে আসছো। এই ঘর মাজার পাকের ছায়া শীতল, এইখানে তানার রুহের দোয়া মানুষের শান্তি দেয়, সুখ দেয়। তানার দিলে গোস্বা আসে এমন কাম কইরো না। গোস্বা মানে রাগ। হ্যাঁ, যে এই যে মাজার বা মুদাসসির পীরের বুকে যে তোমার রাগ হয়, এমন কোনো কাম কইরো না, বাটপারি। তারপর আরেকবার সশব্দে থুতু ফেলে মজিদ পুকুর ঘাটের দিকে রওনা হয়। জমিলা তেমনই বসে থাকে, ভঙ্গিতে তেমনই সতর্ক, কান খাড়া করে রাখা, সশঙ্কিত মানে কি অ্যালার্ট, এটাকে তুমি বলতে পারো অ্যালার্ট। হ্যাঁ, অ্যালার্ট হরিণের মতো। তারপর হঠাৎ একটা কথা সে বোঝে। কাঁচা গোস্তে মুখ দিতে গিয়ে খট করে একটা আওয়াজ শুনে। ইঁদুর যা বোঝে হয়তো তেমনই কিছু একটা বোঝে সে যেন খাঁচায় ধরা পড়েছে। এটা কে? এটা হচ্ছে জমিলা বলতেছে। সে তো একদম পাখির মতো, সে বলতেছে আমি তো এখন খাঁচায় বন্ধি। ঠিক আছে, এবার কি বলতেছে দেখো, প্রায় শেষ। তারপর এক অদ্ভুত কাণ্ড ঘটে। দপ করে জমিলার চোখ জ্বলে ওঠে, সঙ্গে সঙ্গে তার ঠোঁট কেঁপে ওঠে, নাসার রন্ধ্র বিস্ফোরিত হয়, দাও দাও করা শিখার মতো সে দীর্ঘ হয়ে ওঠে। তানার মানে কি? তানার মানে তিনি, মজিদ। সরি, এই জায়গায় তানা মানে হচ্ছে মাজারের কথা বলছে। কিন্তু তারপর মুহূর্তেই শান্ত, অধিকতর মনোযোগ সহকারে জমিলা সিঁথি কাটতে থাকে। সেদিন বাদ মাগরিব শিরনি চড়ানো হবে, মানে একটা মিলাদ দেওয়া হবে। সোজা কথা তোমরা বলতে পারো যে মজিদের বাসায় একটা মিলাদ হবে। হ্যাঁ, যেদিন শিরনি চড়ানো হবে বলে মজিদ ঘোষণা করে, সেদিন সকাল থেকে লোকেরা চাল ডাল মশলা পাঠাতে শুরু করে। সে চাল ডাল মজিদ ছুঁয়ে দিলে রহিমা তা দিয়ে খিচুড়ি রাঁধে। ছুঁয়ে দিলে মানে বুঝছো, দোয়া দরুদ পুড়ে দিলে। হ্যাঁ, ওকে। এবার বলতেছে দেখো, অন্দরে বা ঘরের উঠানে সেদিন কাটা চুলায় ব্যাপারীর বড় বড় ডেকচিতে রান্না হতে থাকে। এদিক ওদিক থেকে জিকির হয়, জিকিরের পর খাওয়া দাওয়া হবে। তো এই জায়গায় আবার আরেকটা ঘটনা ঘটে দেখো। মজিদ পুকুর ঘাট থেকে ফিরে এলে প্রথমে চাল ডাল মশলা এলো ব্যাপারীর বাড়ি থেকে। তাহলে একটু বুঝছো কিন্তু যে শিরনি থেকে, এই এমসিকিউটা একটু দাগায় রাখবা যে কি কি কার বাসা থেকে আসছে। তারপর এক সের আধ সের করে নানা বাড়ি থেকে চাল ডাল, তখন ওই যে
তোমার ইয়ে থাকে না, একটা দেখবা সবার বাসায় এটা আছে, আমি জানি, আমি নিশ্চিত। চাল যে বলে না, 1 পট চাল 2 পট চাল, হ্যাঁ, ওই যে ডানো ডানো আছে না, ডানোর কৌটায় দেখবা ম্যাক্সিমাম মানুষের বাসায় ওই ডানোর কৌটাতে, দুধের কৌটাতে, তোমার ডানো তো না, ড্যানিশ, ওইটার কৌটাতে হচ্ছে চাল পরিমাপ করে। তো ওইখানের পুরাটাকে বলা হয় 1 সের, আর অর্ধেকটা হচ্ছে আধ সের। এরকম করে কারোর বাসা থেকে ডাল আসে, কারোর বাসা থেকে চাল আসে, সবগুলা মিক্স করে রান্না করা হয়। এবার বলো, হ্যাঁ কৌটা। এবার বলতেছে কি, বাড়ি থেকে তেমনই চাল ডাল মশলা আসতে থাকে। অপরাহ্নের দিকে অন্দরের উঠানে চুলা কাটা হলো, শীঘ্রই সে চুলা গন গন করে ওঠে। আমাদের বাসায় যেই কৌটাটা আছে না, আমাদের বাসায় যে কৌটাটা আছে কনডেন্স মিল্কের, সেটা কত বছর আগে জানো? সেটা আমার ছোট ভাই যখন হয় তারও মনে হয় 2 বছর আগে, তার মানে সেটা প্রায় 22 বছর আগে। ওটা তো চেঞ্জ করার কোনো প্রয়োজনীয়তা নাই, কারণ এখন পর্যন্ত চাল ওই একটা তোমার কি বলে বড় একটা কৌটার মধ্যে রাখে চাল, তার ভিতরে ওই পটটা থাকে, সেটা দিয়ে উঠায়। আসো, মাগরিবের পর লোকেরা এসে বাইরের ঘর জমতে লাগলো। কে একজন মোমবাতি এনেছে কটা, তাছাড়া আগরবাতিও এনেছে। এক গোছা বিছানো সাদা চাদরের ওপরে মজিদ বসলে তার দুপাশে রাখা হলো 2টো দীর্ঘ মোমবাতি, তার সামনে 1 গোছা আগরবাতি, জ্বলন্ত কাঠি। কাঠিগুলো এক ভাণ্ড চালের মধ্যে বসানো হলো, মানে কাঠিগুলো যে জায়গায় রাখা হয়। পোয়া বলে, আচ্ছা পোয়া, পোয়া পোয়া, কেউ পট বলে, কেউ পোয়া বলে। দেখো এটাই তো মজা, আসলে সংস্কৃতির এই জিনিসটাই মজা। তোমার দেশে যেটা বলে আমার দেশে এটা বলে না। এবার দেখো, মজিদ আজ লম্বা সাদা আলখেল্লা পড়েছে, যেমন আমরা বলি বড় ভাই। এখন সানি ভাইয়ের ওইদিকে এখন যারা তোমার হচ্ছে বরিশালে থাকে, তারা দল দুদু ভাই বলবো, ঠিক আছে? এটা তো মজা আসলে। এবার কি হচ্ছে, মজিদ আস্ত লম্বা সাদা আলখেল্লা পড়েছে। আলখেল্লা মানে হচ্ছে জুব্বা। হ্যাঁ, একদিন আমি জুব্বা পরে আসবো, লাস্ট ক্লাসে আমি জুব্বা পরে আসবো ইনশাআল্লাহ। পিঠ টান করে হাঁটু গেড়ে বসে সেটা গুজে দিয়েছে পায়ের নিচ পর্যন্ত, আর মাথায় পড়েছে আধা পাগড়ি, পেছনের দিকটা তার বিঘত খানেক লেজ, পাগড়ির যে অংশটা আলগা হয়ে থাকে সেটা। এবার কি বলতেছে, স্যার আপনার হাইট কত? আমার হাইট আসলে ওই যে তোমরা কি বলবো আসলে, ঋত্বিক রোশন আর আমি কিন্তু সেম হাইটের, ইউনো, ইয়া। এবার দেখো, ওর বডি আর আমার বডিটাও সেম। আসলে ও তো বডি দেখায়, আমি দেখাই না। আমি যদি দেখাই তাহলে ওদেরকে আর দেখবা না তোমরা। এবার কি বলতেছে দেখো, যথেষ্ট দোয়া দরুদ পাঠের পর জিকির শুরু হয়। প্রথমে অতি ধীরে ধীরে প্রশান্ত সমুদ্রের বিলম্বিত ঢেউয়ের মতো। মানে দোয়া দরুদ পড়ার টাইমে তোমরা দেখবা, যখন জিকির হয় না মসজিদে, তখন জিকির করার টাইমে তোমার একটা একটা তাল থাকে, সবাই একসাথে যখন জিকির করে। হ্যাঁ, এরপর কি বলতেছে, হ্যাঁ চিটাগাং নাসিরাবাদ কলেজ নাকি স্কুল এটা বলতে পারি না, দাঁড়া আমার কাছে মেইল আসছে, আমি দেখে তোমাকে বলি। এখন আমরা শিওর কিছু বলিনি, এনশিওর করিনি জিনিসটাকে, দাঁড়া আমি বলি। এটা হচ্ছে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, অরিজিনেটিভ গ্র্যান্ড ফিয়েস্তা ভলিউম 3, এটাতে আমন্ত্রণ পাইছি আর কি আমরা। এবার দেখো, এবার কি বলতেছে, কারণ লোকেরা যখন পরস্পরের নিকট হতে দূরে দূরে ছড়িয়ে আছে যোগশূন্য, কিন্তু এই যোগশূন্যতার মধ্যে এই কথা স্পষ্ট হয়ে ওঠে পরস্পরের সঙ্গে মিলিত হবার জন্যই তারা ভাসতে শুরু করেছে, উঠতে নামতে শুরু করেছে। মানে জিকির শুরু করার আগে অত একটা মানুষ হয় নাই, সবাই একটু দূরে দূরে আছে, কিন্তু জিকির যখন শুরু হয়ে গেছে তখন আবার সবাই ক্লোজ হয়ে বসা শুরু করছে। বুঝতে পারতেছো? ঢিমেতে তালা ঢেউয়ের মতো, ঢিমতে তালা ঢেউয়ের মতো ভাসতে ভাসতে তারা ক্রমশ এগিয়ে আসতে থাকে পরস্পরের কাছে, সবাই ক্লোজ হতে থাকে। এ ধীর গতিশীল অগ্রসর হওয়ার মধ্যে চাঞ্চল্য নেই, এখনো আশা নিরাশার দ্বন্দ্বও নেই। খোদার অস্তিত্বের মতো তাদের লক্ষ্যের অবস্থান সম্পর্কে একটা নিরুদ্বিগ্ন বিশ্বাস। এবার কি বলতেছে দেখো, সবারই একটা বিশ্বাস আছে। সন্ধ্যাটি হাওয়া শূন্য, কোনো বাতাস নাই। মোমবাতির শিখা স্থির ও নিষ্কম্পন, মানে কাঁপতেছে না। কম্প মানে কি? নিষ্কম্প মানে কি? কম্পন নাই। অদূরে মানে বেশি দূরে না, কাছেই। অ মানে না, এটা নেতি অর্থে ব্যবহার করা হয়েছে, নেতি। হ্যাঁ, নাই অদূরে হইতো উচ্চারণটা, নেতি দেখি অদূরে হইছে। শালু কাপড়ে আবৃত মাছের পিঠের মতো মাজারটি মহাসত্যের প্রতীক স্বরূপ অটুট জমাট পাথরের নীরব ও নিশ্চল। ধীরে ধীরে এদের গলা চড়তে থাকে, মানে জিকির আরো তীব্রতর হতে থাকে, আরো তীব্রতর হতে থাকে। আরে সজীব,
ক্রমে ক্রমে দুনে চলে জিকির, প্রত্যেকে পরস্পরের সন্নিকটে আসতে থাকে এবং যে মহা অগ্নিকুণ্ডের সৃষ্টি হবে শীঘ্রই তার ছিটে ফোটা স্ফুলিঙ্গ জ্বলে ওঠে ঘনিষ্ঠতার সংঘর্ষে। মজিদের চোখ ঝিমিয়ে আসে, জিকির করতেছে, সঙ্গে সঙ্গে বারবার দেহ ঝুঁকে আসে, মুখের কথা আধা বুকে বিঁধে যায় আর তার অন্তর খনন গভীর হতে থাকে। ভেতর থেকে ক্রমশ বলকে বলকে একটা অস্পষ্ট বিচিত্র আওয়াজ বের হয় শুধু। আর কতক্ষণ পরস্পরের দাহ্য চেতনা, দাহ্য পদার্থ মানে বুঝো যে পদার্থটা ওই যে এটা কি বলে ফ্লেম, হ্যাঁ, চেতনা এবার মিলিত হবে করছে একবার হলেও মুহূর্তে সমস্ত কিছু মুছে নিশ্চিন্ত হয়ে যাবে। দুনিয়ার মোহ আর ঘনবসতির মায়া মমতা জ্বলে ছারখার হয়ে যাবে। মানে ব্যাপারটা সবাই খুব তীব্র জিকিরে বসছে। আরে না, কি বলো, উপন্যাসের লাস্ট ক্লাস যেদিন হবে, মানে নেক্সট ক্লাসটাই উপন্যাসের লাস্ট ক্লাস, তারপর ডিসেম্বরের 5 তারিখ থেকে তো নতুন সিলেবাস পড়াবো। আমি তো তোমাদেরকে ঘোষণা দিয়েই রাখছি, টোটাল কোর্সটা শেষ হয়ে যাবে জানুয়ারির 15 তারিখের মধ্যে, সব পড়ানো হবে, কোনো কিছু বাকি থাকবে না। ইভেন বিলাসিক যে ক্লাসটা বাকি ছিল না, সলভ ক্লাস, সেটাও আমি নিব। এত কি টেনশন করো? দেখো তোমরা, আমি কিন্তু এটা পড়াইতাম না, হ্যাঁ, আমি কিন্তু তোমাদের এটা পড়াইতাম না লাইন বাই লাইন, অ্যাকচুয়ালি লাইন বাই লাইন পড়ানো হয় না, কিন্তু তোমাদের প্রতি যেই ভালোবাসা এবং আমি মনে করি যে এটা দেওয়া আমার দায়িত্ব, এটা আমার ডেডিকেশনের মধ্যে পড়ে। আমি তোমাদের প্রতি একটু বেশি ডেডিকেটেড অন্য কোর্সগুলোর তুলনায়, কারণ তোমাদের নিয়ে আমার পুরা বছরটা যায়, ঠিক আছে? আর তোমরা সংখ্যায়ও অনেক, তোমরা আমাকে সম্মানও করো অনেক। তার মানে এই না যে অন্য কোর্সের ডেডিকেশনটা দেই না আমি, অন্য কোর্সে লাগে না কেন, অন্য কোর্সে অনেক মানুষ থাকে, অনেক টিচার থাকে, কিন্তু এই কোর্সটা তোমরা যা চাইছো, যেভাবে চাইছো, আমি ওভাবেই দেওয়ার চেষ্টা করছি। রাত 2টা-3টার সময় আমি তোমাদের ওই প্লে লিস্ট এগুলো ঠিক করছি, যখন মডারেটাররা ছিল না, শুরুতে তো এগুলো সবগুলাই আমি করতাম। তো তোমরা কেউ ভাইবো না যে কোনো অংশ বাকি রেখে তোমাদের শেষ হবে, ঠিক আছে? এবার কি বলতেছে দেখো, আওয়াজ বিচিত্রতর হতে থাকে, হু হু হু, আবার হু হু হু, মানে তোমার এফটি টিমে আমন্ত্রণ করার প্রসেসটা কি, তোমরা জাস্ট আমাদেরকে একটা মেইল করবা, আর হচ্ছে আমরা এটা চাই যে আমাদের হচ্ছে যাওয়া আসার যে কস্টিংটা না, এই যাওয়া আসার কস্টিংটা যদি কেউ দেয়, মানে অনেকেই প্লেন ফেয়ারটা দেয়, বাস এতটুকুই। এমনি আমাদের আর ওই যে হাতে টাকা দিতে হয় না। আমরা ঢাকা শহরে কোনো জায়গায় যেতে কখনো টাকা নেই না। বাইরে গেলে কি হয় যে ট্রান্সপোর্টেশন কস্টটা দিলেই আমরা অনুষ্ঠানটাতে এমনি যাই, ওখানে আমাদের টাকা পয়সা দিতে হয় না। কেউ বলতে পারবে না যে আমাদেরকে এক্সট্রা টাকা দেওয়া হয়েছে, জাস্ট ট্রান্সপোর্টেশন কস্টটা আমাদেরকে দিতে হয়। অনেকে যেটা করে সেটা হচ্ছে আমাদেরকে ট্রান্সপোর্টেশন, অনেকে দেখে আমরা বাইকে যাই, তো বাইকের যে তেল খরচটা থাকে, ধরো আমাদের সাথে 4টা বাইক যায়, তো প্রতি বাইকে যদি আমরা 2000 টাকার তেল খরচ ধরি, তাও আমাদের প্রায় 10,000 টাকা একটা খরচ আসে। তো এই ট্রান্সপোর্টেশন কস্টটা আমাদেরকে প্রোভাইড করে যারা ইনভাইট করে, এতটুকু আমি সরাসরি বললাম তোমাদেরকে। এরপর কি হয় দেখো, অন্দরে উঠানে মজিদ নিজের হাতে যে শিরনি জড়িয়ে এসেছে তার তদারক করার ভার রহিমা জমিলার ওপর। চাঁদহীন রাতে ঘন অন্ধকারের গায়ে বিরাট চুলা গনগন করে, আর কালো হাওয়ায়, হ্যাঁ, আমি না বলে, আমি বলে ওরে ব্লগ দিছি, আমি তোরে ব্লগ দিমুকে, হ্যাঁ, আচ্ছা। এরপরে বলতেছে, রাতে ঘন অন্ধকারের গায়ে বিরাট চুলা গনগন করে, আর কালো হাওয়া ভালো চালের মিহি গন্ধে ভুরভুর করে। মানে বলতেছে চারিদিককার সিচুয়েশনটা কেমন, সবাই জিকিরে আছে। কাজের মধ্যে জমিলা উবু হয়ে বসে হাঁটুতে থুতনি রেখে বড় ডেকচি তাকে বলক ওঠা চেয়ে চেয়ে দেখতেছে। সাহায্য করতে পাড়ার মেয়েরা যারা এসেছে তারা অশরীরীর মতো নিঃশব্দে, অশরীরী মানে বুঝো, অশরীরী মানে আত্মা, আত্মা, হ্যাঁ, ভূতের মতো নিঃশব্দে ঘুরে ঘুরে কাজ করতেছে। ধোয়া পাকলা করে লাকড়ি ফারে, কিন্তু কথা কয় না কেউ, সবাই চুপচাপ করতেছে, হ্যাঁ, চুপচাপ চুপচাপ। এবার একটু দেখো, এবার একটু দেখো, হ্যাঁ, রিভিশন হবে, দেখো এবার দেখো। দেরি আছে রে ভাই, এখন আমি মোট 30টা মতো ক্লাস দিব। এই বেটা থাম। বাইরে থেকে ঢেউ আসে জিকিরের, ডেকচিতে বলক আসা দেখে জমিলা আর সে ঢেউয়ের গর্জনে কান পেতে শোনে। সে ঢেউ যখন ক্রমশ একটা অব্যক্ত উত্তাল ঝড়ে পরিণত হয়, তখন এক সময় হঠাৎ কেমন যেন বিচলিত হয়ে পড়ে জমিলা। তোমরা দেখবা, তোমরা কি বলে, আরে এই ইবিআই শেষ করলে না পরের ইবিআই রিভিশনে যাব, তারপরে আস্তে আস্তে তোমরা অ্যাডমিশনে যাবা, লেগেই তো থাকবা আমাদের সাথে, তাই না? কই যাব আমি?
এই টিচার ছাড়া আর আমার ভবিষ্যৎ আছে, মানে টিচিং ছাড়া এই যা করতে হবে তোমরা নিয়েই করতে হবে। তো এরকম ভয়ের কোনো কারণ নেই, মনে রাখবার প্রত্যেকটা শেষ একটা নতুন শুরু হয়, ঠিক আছে? এবার দেখো, সে ঢেউ তাকে আচম্বিতে এবং অন্তত রূঢ়ভাবে আঘাত করে, তারপর আঘাতের পর আঘাত আসতে থাকে, একটা সামলিয়ে উঠতে না উঠতে আরেকটা। সে আর কত সহ্য করবে? বালু তীরে যুগ যুগ আঘাত পাওয়া শক্ত কঠিন পাথর তো সে না। হঠাৎ দিশেহারা হয়ে পিঠ সোজা করে বসে, তারপর বিভ্রান্ত দৃষ্টিতে এধার ওধার চেয়ে শেষে রহিমার দিকে তাকায়। গনগনে আগুনের পাশে কেমন চওড়া দেখায় তাকে, কিন্তু কানের পাশে গোজা ঘোমটায় আবৃত মাথাটি নিশ্চয় চোখ তার বাষ্পের মতো ভাসে। হ্যাঁ, এখন কি বলতেছে দেখো, এখন বলতেছে যে তোমরা যখন জিকির শোনো না, জিকিরের একটা আওয়াজ আছে, ওই আওয়াজটা না মনে একটা বাড়ি দেয়। হ্যাঁ, মনে একটা বাড়ি দেয়, ভালো একটা বাড়ি দেয়। তো রহিমা এগুলোর সাথে ইউজ টু ছিল না, সরি জমিলা। তো জমিলার মনের মধ্যে কেমন কেমন জানি করতেছে, সে বাইরে চলে আসে। তো বাইরে চলে আসাটা তো মজিদ ভালোভাবে দেখবে না, ঘরের বউ বাইরে চলে আসছে, এটা কেমন না, এটা ভাবতেই তো কেমন লাগে মজিদে। তো এইবার দেখো একটা সিনারিও হবে, মজিদ এক্সট্রিম চেতবে। পানিতে ডুবতে থাকা মানুষের মতো মুখ তুলে আবার শরীর দীর্ঘ করে জমিলা থই পায় না কোথাও। শেষে সে রহিমাকে ডাকে, বুবু। রহিমা শোনে কি শোনে না, সে ফিরে তাকায়, উত্তরে ফিরে তাকায়ও না, উত্তর দেয় না। এদিকে ঢেউয়ের পর ঢেউ আসে, মানে আওয়াজের উত্তাল উত্তুঙ্গ ঢেউ, মানে এব্রো থেব্রো ঢেউ, হু হু হু, আবার হু হু হু। দুনিয়া যেন নিঃশ্বাস রুদ্ধ করে আছে, আকাশে যেন তারা নেই। তারপর একটু পরে চিৎকার ওঠে, সঙ্গে সঙ্গে বিস্ময়কর দ্রুততার আসতে থাকা পর্বত প্রমাণ অজস্র ঢেউ ভেঙে ছত্রখান হয়ে যায়। মুহূর্তে কি জানি লণ্ডভণ্ড হয়ে যায়, মারাত্মক বন্যাকে যেন অবশেষে কারা রুখতে পারে না। এবার ভেসে যাবে জনমানব বসতি, মানুষের আশা ভরসা। জমিলা এগুলা ভাবতে থাকে। বিদ্যুৎ গতিতে জমিলা উঠে দাঁড়ায়, ক্ষীণদেহ বৃদ্ধ বৃক্ষের মতো কঠিনভাবে দাঁড়িয়ে সে স্পষ্ট কণ্ঠে আবার ডাকে, বুবু বুবু। মানে সে আওয়াজটা যখন তীব্রতর হয় সে একটু ভয় পায়। এবার রহিমা মুখ তুলে তাকায়, তার চওড়া দেহটি শান্ত দিনের নদীর মতো বিস্তৃত আর নিস্তরঙ্গ। উজ্জ্বল চোখ ঝলমল করছে বটে, কিন্তু তাও শান্ত স্পষ্ট। সে চোখের দিকে জমিলা তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত, কিন্তু অবশেষে কিছু বলে না। তারপর সে দ্রুত পায়ে হেঁটে উঠান পেরিয়ে বাইরের দিকে চলে যায়। এই যে এবার কিন্তু কট খেয়ে গেছে, হ্যাঁ এবার কিন্তু কট খেয়ে গেছে, এবার কিন্তু ধরাটা খাবে, বকা খাবে, ভালো বকা খাবে। দেখো, জিকির করতে করতে মজিদ অজ্ঞান হয়ে পড়েছে। ওরে জিকির করছে, অজ্ঞান হয়ে গেছে। উপস্থিতি তো আজকে কম। উপস্থিতি যখন আমি উপন্যাস শুরু করি তখন তো প্রায় 200-250 ছিল। উপস্থিতি আসলে ওইভাবে এখন ম্যাটার করে না, জানো কেন? বা আমি দেখি না, কারণ সবাই এই ক্লাসগুলো দেখবে একটা টাইমে, আর 2x দিছি না, সবাই দেখবে। একটা লাইভ ক্লাস, পাবলিক লাইভ তোমরা জানো 7-8 হাজার পাবলিক লাইভ তোমরা করো, আবার তোমরাই 20-30 জন হও, আবার 10 জনও হয়। এটা আসলে ম্যাটার করেই না। হ্যাঁ, এটা ম্যাটার করে না, কোয়ালিটি নামানো যাবে না, তোমরা যে কয়জনই থাকো না কেন, আমি আমার সর্বোচ্চ পারফরমেন্স তোমাদের দেওয়ার চেষ্টা করব। এবার কি বলতেছে দেখো, বলতেছে জিকির করতে করতে মজিদ অজ্ঞান হয়ে যায়। এ হয়েই থাকে, তবু লোকেরা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কেউ হাওয়া করে, কেউ বুক ফাটা আওয়াজে হা হা করে আফসোস করে, কেউ বা এই হট্টগোলের সুযোগে মজিদের অবশ পাঁচগোল মত্ত পাগলের মতো। মত্ত কথাটার অর্থ কি? পাগল। বলো তো মত্ত কথাটা বাংলা সাহিত্য পাঠ বইয়ের কোন গ্রন্থে আছে? মত্ত হস্তি। এই লাইনটা কোথায় আছে? হস্তি, মত্ত হস্তি। বলো তো কোন গ্রন্থে মত্ত হস্তি আছে এবং কোন গ্রন্থে অতিকায় হস্তি আছে? অতিকায় হস্তি আছে, বলো তো মনে আছে কিনা দেখি, বহুত পড়াইছি তোমাদেরকে। আচ্ছা, হঠাৎ একটা লোকের নজর বাইরের দিকে যায়। এই যে অপরিচিতা, ভেরি গুড, অপরিচিতা। হ্যাঁ, বাইরের দিকে যায়। অপরিচিতায় আছে হচ্ছে মত্ত হস্তি, এটা হচ্ছে অপরিচিতায়। হ্যাঁ, অপরিচিতায় আছে মত্ত হস্তি, আর অতিকায় হস্তি আছে হচ্ছে বিলাসী, মেমত বিলাসী। হ্যাঁ, আচ্ছা। কিন্তু বাইরে গাছতলার দিকে তাকিয়ে সে মুহূর্ত স্থির হয়ে যায়। হঠাৎ করে একটা মেয়েরে দেখছে, ঘোমটা টোমটা খোলা, সবাই। মজিদ তো এবার খেপা গেছে, আমার বউরে দেখছস তোরা সবাই, এত বড় দুঃসাহস তো গো। এবার দেখো, কেউ এখানে আলি ঝালি দেখা যায়, মানে হালকা পাতলা দেখা যায়, আবছা আবছা হালকা। হ্যাঁ, পাতলা একটা মেয়ে, মাথায় ঘোমটা নেই, সে আর দৃষ্টি ফেরায় না। তারপর একে একে অনেকেই সেটা দেখে, তবু মেয়েটি নড়ে না। অস্পষ্ট অন্ধকারে ঘোমটা শূন্য তার মুখটা ঢাকা চাঁদের মতো রহস্যময় মনে হয়। সবাই তাকায়, সবাই তাকায়। এবার একটু দেখো,
গুগল মিটে আসার অনুরোধটা তোমাদের করা হবে না, এই ইচ্ছাটা আমার বহুত আগের, যে আমি 1:1 একটু কথা বলতে চাই, কিন্তু আসলে ব্যস্ততার কারণে হয় না। কেন ব্যস্ততা আমি সেটাও বলতেছি, তার আগে পড়ায় নেই। শীঘ্র মজিদের জ্ঞান হয়, ধীরে ধীরে সে উঠে বসে, তারপর চোখে অর্থহীন অবসাদ নিয়ে ঘুরে ঘুরে সবার দিকে তাকায়। এক সময় সেও দেখে মেয়েটিকে, সে তাকায়, তারপর বিমূঢ় হয়ে যায়, অবাক হয়ে যায়। হেই তুই! বিমূঢ়তা কাটলে দপ করে জ্বলে ওঠে চোখ, চেইত্তা যায়। অবশেষে কি করে যেন মজিদ সরল কণ্ঠে হাসে, সকলের দিকে চেয়ে বলে, এবার হাসি নিছে মনে, হ্যাঁ হাসছে, পাগলি ঝিটা। একটু থেকে আবার বলে ওঠে, নতুন বিবির বাড়ির লোক তার সঙ্গে আসছে, নতুন বিবির বাড়ির লোক তার সাথে আসছে। হ্যাঁ, দেখো, হ্যাঁ এবার দেখো, ঝি মানে কি, ঝি 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 মানে হচ্ছে এই যে কি বলে না, দেখভাল করে, চাকরানি। হ্যাঁ আচ্ছা, এই বলতেছে সবাইকে শান্ত করার জন্য, মজিদও চালু আছে। এবার দেখো, হ্যাঁ তারপর হাততালি উঁচু গলায় মজিদ ডাকে, এই বিটি ভাগ। ঠোঁটে তখনও হাসির রেখা, কিন্তু সেদিকে তাকিয়ে চোখ তার দপ দপ করে জ্বলতেছে। এই কি হইলো, এটা কি হইলো? হয়তো তার চোখের আগুনের হলকা লেগেই ঘোর ভাঙে জমিলার। দেখছো কেডা তাইলে? হঠাৎ সে ভেতরের দিকে চলতে থাকে, তারপর শীঘ্র বেড়ার আড়ালে অদৃশ্য হয়ে যায়। এখন তোমরা বলতে পারো যে হচ্ছে তোমরা বলতে পারো যে জমিলাকে কি কেউ দেখেনি? না, তখন তো দেখতো না, ঘুমটা দিয়ে রাখতো মানুষ। হ্যাঁ দেখো, আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। হ্যাঁ এই দেখো, আবার জিকির শুরু হয়, কিন্তু কোথায় যেন ভাঙন ধরেছে, জিকির আর জমে না। লোকেরা মাথা দোলায় বটে, কিন্তু তাদের দৃষ্টি বিদ্যুৎ ক্ষিপ্রতায় নিক্ষিপ্ত এই গাছতলার দিকে। সবাই তো দুষ্টু, মেয়ে দেখছে না তো, মেয়ে দেখছে ওই দিকে তাকাবো না, তোর দিকে তাকাবো না কি মজিদ, তুই তো দুষ্টু, এবার আমরা একটু মেয়ে দেখি। এবার কাঙালের মতো তাদের দৃষ্টি কি যেন হাতড়ায়, মহাসমুদ্রের ডাককে অবহেলা করে বালুতীরে কি যেন খোঁজে তারা। অবশেষে মজিদ মুখ তুলে তাকায়, জিকিরের ধ্বনিও সেই সঙ্গে থামে। ক্ষয়িষ্ণু মোমবাতি, ক্ষয়িষ্ণু মানে কি, যেটা ক্ষয় হবে, মোমবাতি প্রায় ক্ষয় অবস্থা, দুটো নিষ্কম্পভাবে জ্বলে, কিন্তু আগরবাতির কাঠিগুলো চালের মধ্যে কখন যে গুড়িয়ে ভস্য হয়ে গেছে এটার আর কোনো ঠিক নাই। এবার আসো, এবার আসো, কিছু বলার আগে, অ্যাঞ্জেল মারিয়া নাম দিছস, তোমার নাম অ্যাঞ্জেল মারিয়া দিছো, তেমন এমন নাম অ্যাঞ্জেল, এটা তোমার নামের লগে জমিলা মিলে দুষ্টু। এবার দেখো তো, কিছু বলার আগে মজিদ একবার কেশে একে একে সকলের দিকে তাকান, তারপর বলে, ভাই সকল, আমার মালুম হইতেছে কোনো কারণে আপনারা বেচেন আছেন। যেমন ধরো, এই যে আমি তোমাদের কালকে গল্পটা বললাম না, জাওয়াদ যদি উত্তর দক্ষিণ বিশ্ববিদ্যালয়ে যায়, জাওয়াদের ক্লাস কি মন কি ক্লাসে থাকবে? ও তো বেচেন হয়ে থাকবে যে কখন ক্লাসটা শেষ হবে, কখন আমি গ্রাউন্ডে যাই, লাইব্রেরিতে যাই বসবো, কখন আমি আমার বান্ধবীর সাথে দেখা করব। হ্যাঁ আচ্ছা, কি তার কারণ? কেউ উত্তর দেয় না। এখন সবাইকে উত্তর দিব যে আমি মাইয়া দেখতেছিলাম, এটা তো দিবে না। কেবল উত্তর শোনার জন্য তারা পরস্পরের মুখের দিকে চাওয়াচাই করে। কতক্ষণ অপেক্ষা করে মজিদ, তারপর বলে, আজ জিকির ক্ষান্ত হইল। ক্ষান্ত মানে কি, শেষ হলো, আজ আর জিকির হবে না। সেও আবার অভিমান করছে। খাওয়া দাওয়া শুরু হলো। অন্যান্য দিন জিকিরের পর লোকেরা প্রচণ্ড খিদে নিয়ে গোগ্রাসে খিচুড়ি গেলে গরুর মতো করে খায়, কিন্তু আজকে খাইতেছে না, তেমন হাত চলে না তাদের। কিসের লজ্জায় সবাই মাথা নিচু করে রেখেছে, আর কেমন বিসদৃশভাবে তারা সবাই চুপচাপ। এবার কি বলতেছে দেখো, নিভন্ত চুলার পাশে রহিমা, নিভন্ত চুলা মানে তো বুঝছোই, রহিমা বসে আছে, পাশে নামিয়ে রাখা খিচুড়ির ডেকচি। বুড়ো আওলাদ অন্দরে বাইরে আসা যাওয়া করে, একবার খালি বর্তন নিয়ে আসে ভেতরে। একটু পরে মজিদও আসে। রহিমা আলগোছে ঘোমটা টেনে সিধা হয়ে বসে, হালকা করে বসছে। হ্যাঁ এবার দেখো, কি সাদিয়ার জন্মদিন? সাদিয়া, শুভ জন্মদিন, অনেক বড় হও, এবং দোয়া করি যে আমাদের নেক্সট জেনারেশন লিডার যাতে তোমরা হইতে পারো, সবাই ওর জন্য দোয়া করবা। এবং তুমি তোমার কর্মের মাধ্যমে সমাজে তোমার একটা ছাপ ফেলে রাখার চেষ্টা করবা, যেটা অনুকরণ করবে তোমার অনুজরা, তোমার মতো হতে যাবে, এবং তুমি তোমার মা বাবার কি বলে নাম রোশন করবা। এটাই চাই আমরা সবাই, ঠিক আছে? হ্যাপি বার্থডে। আচ্ছা, কারণ 52 মিনিট পর তো আমি লাইভে থাকবো না। রহিমা আলগোছে ঘোমটা টেনে সিধা হয়ে বসে, ভাবে রান্না ভালো হলে কি খারাপ হলো এইবার মতামত জানবে মজিদ। কাছে এসে মজিদ কিন্তু রান্না সম্পর্কে কোনো কথাই বলে না, কেমন চাপা কর্কশ গলায় বলে, হেই কই, হেই কই, ওই কই, জমিলা কই, কোথায় আমার জমিলা, তুমি দেখো নাই?
এরপর দেখো কি বলতেছে, জমিলা রহিমা চারধারে তাকায়, কোথাও জমিলা নেই। মনে পড়ে তখন সে হঠাৎ উঠে চলে গেল, তারপর তো আসেনি। আস্তে রহিমা বলে, বোধহয় ঘুমাইছে। দাঁত কিরমির করে মজিদ বলে, ও যে একদম বাইরে চলে গেছে, তুমি দেখো নাই? কেউ দেখো নাই তোমরা? মুহূর্তের ভয়ে স্তব্ধ হয়ে যায় রহিমা। জমিলা বাইরে গিয়েছিল। কতক্ষণ অবিশ্বাসের দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে থেকে গালে হাত দিয়ে প্রশ্ন করে, হে বাইরে গেছিল? তখন দাঁত কিরমির করে মজিদ প্রশ্নের উত্তরে শুধু বলে, হ্যাঁ বাইরে গেছিল, হ্যাঁ বাইরে গেছিল। এরপর কি বলতেছে দেখো তো, ভালো কথা, বাইরে গেছে। তারপর হনহনিয়ে ভেতরে চলে যায়। রহিমা অনেকক্ষণ চুপ হয়ে বসে থাকে, তার হাত পা কেমন জানি অসাড় হয়ে আসে। পরে সেদিনকার মতো জমিলাকে ডাকতে সাহস হয় না। নিভন্ত হুকাটা পাশে নামিয়ে রেখে সিঁড়ির কাছাকাছি গুম হয়ে বসেছিল মজিদ। তার দিকে চেয়ে ভয় হয় যে ডাকার আওয়াজে সহসা হঠাৎ সে জেগে উঠবে, চাপা ক্রোধে হঠাৎ ফেটে পড়বে। নিঃশ্বাস রুদ্ধ করা আশঙ্কার মধ্যে তবু যে নীরবতা এখনো অক্ষুণ্ণ আছে তা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তাই উঠানটা পেরুতে গিয়ে সতর্কভাবে হাঁটে রহিমা, যাতে মজিদ টের না পায়, চিল্লাইতে না পারে। হ্যাঁ, নিঃশব্দে আর আলগোছে কিছু। এদিকে তার মাথা ঝিমঝিম করে। জমিলার বাইরে যাওয়ার কথা যখনই ভাবে তখনই তার মাথা ঝিমঝিম করে ওঠে, কারণ তৎকালীন সময় আসলে এটা মানাই যেত না। দেখো লাস্ট পেজ আজকের। ওঠে, মনে মনে কেমন ভীতিবোধ করে, লতার মতো মেয়েটিকে যেন এই সংসারে ফাটল ধরিয়ে দিতে এসেছে। ঘরে এসে যেন বালা ডেকে আনবে। বালা মানে কি? বিপদ বা মুসিবত। হ্যাঁ, ডেকে আনবে। আর মাজার পাকের দোয়ায় যে সংসার গড়ে উঠেছে সে সংসার ধূলিসাৎ হয়ে যাবে। ওদিকে থেকে ফিরে রহিমা সিঁড়ির দিকে এলে মজিদ হঠাৎ ডাকে, বিবি শোনো, তোমার লগে আমার কথা আছে। সে নিরুত্তরে পাশে এসে দাঁড়ালে মজিদ মুখ তুলে তাকায়। সংকীর্ণ মানে চাপা, সংকীর্ণ মানে চাপা বা চিকন বা একদম সরু দাওয়া, মানে ওপর একটি কুপি বসানো। তারপর আবছা আলো কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকে রহিমার মুখ অস্পষ্ট করে তোলে। সেদিকে তাকিয়ে মজিদের ঠোঁট যেন কেমন থরথর করে কাঁপে। কি বলতেছে, বিবি কারে বিয়া করলাম? তুমি কি বদদোয়া দিছিলা নাই? মানে বুঝছো মজার কাহিনীটা, যে এখন তার মনে পড়তেছে যে তুমি রহিমারে কষ্ট দিয়া যে একটা, ওই যে কি জানি একটা লাইন বলছে না, কচি দেহ সুন্দর মুখ বিয়া কইরে আনছো, তো এবার কি ধরাটা খাইবা না? ধরা খাওয়ানোর সময় আয়া পড়ছে। এবার দেখো শেষোক্ত কথাটা তড়িৎ বেগে আহত করে রহিমাকে। তৎক্ষণাৎ সে ক্ষুণ্ণ কণ্ঠে উত্তর দেয়। কোন কথাটা? এই যে তুমি কি বদদোয়া দিছিলা, এটাতে আবার রহিমা কষ্ট পায়। হ্যাঁ, রহিমা যাই হোক স্বামীকে বদদোয়া দিবে, এটা তো নরকীয় কাণ্ড। হ্যাঁ, রহিমা কষ্ট পায়, এই কথাটায় কষ্ট পায়। তওবা তওবা, কি যে কন। কিন্তু তারপর তার কথা গুলিয়ে যায়। মুখ তুলে তাকিয়েই থাকে মজিদ। অস্পষ্ট আলোয় স্থির হয়ে দাঁড়িয়ে আছে রহিমা, মুখের একপাশে গাঢ় ছায়া, চোখ দুটো ভেজা মাটির মতো নরম। হ্যাঁ, ভেজা মাটি। মজিদের সহযোগী ব্যক্তিটার নাম বুঝি নাই, এটা কি খালেক ব্যাপারের কথা বলতেছো? আচ্ছা। মুহূর্তের মতো মজিদ উপলব্ধি করে যে চওড়া ও রং শূন্য নিস্পৃহ মানুষ রহিমা মনে নেশা না জাগলেও তার উপর সে নির্ভর করতে পারে। তার আনুগত্য ধ্রুবতারার মতো অনড়, তার বিশ্বাস পর্বতের মতো অটল। এইটা আবার লাগবে, এইটা অনুধাবনে লাগবে। হ্যাঁ, এই প্রশ্নটা অনুধাবনে। আমি তো সলভ ক্লাস করাবো এটার উপরে, নাটক এবং উপন্যাসে সলভ ক্লাস করাবো। সে তার ঘরের খুঁটি, এটাও লাগবে। কে মজিদের ঘরের খুঁটি? অ্যান্সার হবে রহিমা। হ্যাঁ, রহিমা। দেখো এবার গল্পটা আরও মজা হবে, কারণ কিছুক্ষণ পর মুজিদের সব কিছুই শেষ হয়ে যাবে। আসলে হঠাৎ দমকা হওয়ার মতো নিঃশ্বাস ফেলে জীবনে প্রথম হয়তো কোমল হয়ে এবং নিজের সত্তার কথা ভুলে গিয়ে সে রহিমাকে বলে, কও বিবি কি করলাম? আমার বুদ্ধিতে জানি কুলাই না, তোমারে জিগাই তুমি কি কও, যে এটা কি আমার ভুল ছিল? এটা কি আমার ভুল? এটা কি আমার ভুল? আচ্ছা, এরপর কি বলে দেখো। কখনো এমন সহজ সরল পরমাত্মের মতো কথা মজিদ বলে না, কারণ মজিদ একটা ভাব নিয়ে থাকে অলওয়েজ। হ্যাঁ, এত নরম তো হয় না, এত নরম তো হয় না। ঠিক আছে, এবার দেখো। তাই ঝট করে রহিমা তার অর্থ বোঝে না, অকারণে মাথায় ঘোমটা টানে। তারপর ঈষৎ হালকা হালকা চমকে ওঠে, তাকায় স্বামীর দিকে। তাকে নতুন এক মজিদকে দেখে। তার শীর্ণ মুখের এক পেশিও এখন সচেতনভাবে টান হয়ে নেই। এতদিনের ঘনিষ্ঠতার ফলেও যে চোখের সঙ্গে পরিচয় ঘটেনি, সে চোখ এই মুহূর্তে কেমন অস্ত্র শস্ত্র ছেড়ে নির্ভেজাল হৃদয় দিয়ে তাকিয়ে আছে। দেখে একটা অভূতপূর্ণ ব্যথা বিদীর্ণ আনন্দ ভার ছেয়ে আসে রহিমার মনে। রহিমা আবার খুশি হয় যে মজিদ তো কখনোই আমার সাথে এরকম করেনি, এত ফ্রেন্ডলি কেন হলো এখন। হ্যাঁ,
তারপর পুলক শিহরণে পরিণত হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা দেহে। সে পুলক শিহরণের অজস্র ঢেউয়ের মধ্যে জমিলার মুখ তলিয়ে যায়, তারপর ডুবে যায় চোখের আড়ালে। হ্যাঁ, চোখের আড়ালে। এটা একটা রোমান্টিক সিনারিও, একজন আরেকজনকে দেখতেছে। হ্যাঁ, হঠাৎ ঝাপটা দিয়ে রহিমা বলে, কি কমু মায়াডা জানি কেমন পাগলি। হ্যাঁ, তা আপনি এলেমদার মানুষ, দোয়া পানি দিলে ঠিক হইয়া যাইব সব। পরদিন থেকে শিক্ষা শুরু হয় জমিলার। ঘুম থেকে উঠে বাসি খিচুড়ি গোগ্রাসে গিলে খায়, গরুর মতো করে গিলে খায়। উঠানে নেমেছে এমন সময় মজিদ ফিরে আসে বাইরে থেকে। এ সময় সে বাইরেই থাকে। ফজরের নামাজ পড়ে সোজা ভেতরে চলে আসে। মজিদের মুখ গম্ভীর, ততোধিক গম্ভীর কণ্ঠে জমিলাকে ডেকে বলে, কাইল তুমি আমারে বেইজ্জত করছো। হ্যাঁ, খালি তানা, তুমি তানারে নারাজ করছো। তানারে মানে কি? এই যে পীর সাহেবকে। হ্যাঁ, পীর সাহেব বা মাজারকে, সাহেব বা মাজারের কথা বলতেছে। হ্যাঁ, মাজার। আমার দিলে বড় ডর উপস্থিত হইছে তোমার জন্য। আমার উপর তানার এতবার না থাকলে সর্বনাশ হইব। এতবার মানে কি বলতো? এতবার মানে হচ্ছে রাগ। হ্যাঁ, এতবার বলে এটারে রাগ। হিন্দিতে তো শুনছো এই কথাগুলো অনেক। এরপর বলো কি? আমার দিলে বড় ডর, হ্যাঁ, একবার না থাকলে আমার সর্বনাশ হইব। একটু থেমে মজিদ আবার বলে, আমার দয়ার শরীর অন্য কেউ হইলে তোমারে 2 লাথি দিয়া বাপের বাড়ি পাঠায় দিত। যে আমি তো দয়ালু। মজিদ বলে, দয়ালু শালা বাট পার। হ্যাঁ, দয়ালু। আমি দেখলাম তোমার শিক্ষা হয় নাই, তোমারে শিক্ষা দেওয়ার দরকার। তুমি আমার বিবি হইলে কি হইব? তুমি নাজুক শিশু। বুঝতে পারছো? তার মানে এখানে আমাদের 6 ক্লাস শেষ হলো। থ্যাংক ইউ সবাইকে। আর জাস্ট একটা ক্লাস। হ্যাঁ, একটা ক্লাস, 2 সপ্তাহব্যাপী ক্লাস, মজিদের ক্লাস। খুব ভালো লাগলো এবং এই ক্লাসগুলো আসলে তোমাদের অনেক হেল্পফুল হবে ইনশাআল্লাহ, তোমরা যারা ক্লাসগুলো করছো। এই তো, হ্যাঁ, আমাদের আর তো ধরো একদিন বিকালে আসতে হবে, এই সপ্তাহে একদিন বিকালে আসতে হবে। তাহলে আমরা 5 তারিখ থেকে শুরু করতে পারবো হচ্ছে তোমার কি বলে, নাজুক শিশু কেন, বেড়ালের বাচ্চা। বেড়ালের বাচ্চা তো আসলে কিউটনেস বলতে বোঝায়, তাকে এখন আর কিউট তার মনে হয় না। স্যার আপনার কি আপনার একটা বড় কমেন্ট করছিল রে, কমেন্টটা চলে গেছে, এখন কি আসবে আর কমেন্টটা? কমেন্টটা চলে গেল রে। স্যার আপনার বার্থডে কবে? আমার বার্থডে তো 26 জুলাই। 26 জুলাই, ঠিক আছে? 26 জুলাই হচ্ছে আমার জন্মদিন। সুরঙ্গ কি ধরনের রচনা? প্রথম ক্লাস করিস নাই রে, প্রথম ক্লাস করিস নাই। প্রথম ক্লাসে আমি বলছিলাম এগুলা কি নাটক। হ্যাঁ, ডান, খতম, টাটা, বাই বাই। হ্যাঁ, সিরিয়াল ওয়াইজ জিহাদ ক্লাসগুলো দিব আমি, ভাইয়ের সাথে কথা বলছি। মেরিমা প্রথম ক্লাসটা কর, প্রথম ক্লাসে সব বলছি, কি জানি বলতে চাইছিলাম ভুলেইছি। তাহলে ডান, ওকে, দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো। কোন গল্পটা দিতে পারবো নবিতা? আর একটা ক্লাস বাকি। অ্যাডমিন পোস্ট অ্যাপ্রুভ করে না, কি বলো? আসলেই পোস্ট করো, আমি অ্যাপ্রুভ করব। ওকে, টাটা, বাই বাই। এটা শেষ হলে জীবন ও বৃক্ষ 26 ব্যাচে ফোকাস করব। আসসালামু আলাইকুম।